মা, মা, কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? মা, আমি অফিসে যাচ্ছি। আজকে মনে হয় বেতন পাবো। শোনো, বেতনটা পেয়ে সব টাকা তোমার হাতে দিয়ে দিব। তুমি শিপুকে দিয়ে বাজার করিয়ে নিও। সেটা না হয় নিলাম, কিন্তু তোর সাথে আমার কিছু কথা ছিল। মা, এখন অফিসের টাইম হয়ে গেছে। আমি সন্ধ্যায় এসে তারপর শুনি। না, এই সামান্য কথা শুনতে তোর খুব বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে মা, বলো, একটু তাড়াতাড়ি বলো। শোন, শিপু বড় হয়েছে, আমি ওর মা। ওর কি লাগবে না লাগবে সবকে আমি একা দেখবো? তুই তোর বড় ভাই, তুই কখনো খোঁজ খবর নিয়েছিস ওর কি লাগবে না লাগবে? কই কখনো তো নেসনি। তুই তো এবারই বড় ছিলি, এই বিষয় নিয়ে কখনো মাথা ঘামিয়েছিস? মা, আমি আমার ছোট ভাইয়ের কথা ভাববো না তো কার কথা ভাববো? আচ্ছা বলো, কি হয়েছে? শিপু বেশ কিছুদিন ধরে একটা মোটর সাইকেলে কথা বলতেছি। ও এখন ভার্সিটিতে পড়ে, ওর বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে, ওর নাই। তুই কি পারিস না ও একটা মোটর সাইকেল কিনা দিতে? মা, আমাদের ইনকামের উৎসটা হচ্ছে আমার এই চাকরিটা। এই চাকরিটা ছাড়া আমার আর কিছু নেই। বাবাও বেঁচে নেই। বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট আমার করতে হতো না। সব কিছু তো আমারই দেখাশোনা করতে হচ্ছে। তার উপরে বোনের বিয়েটা ঠিক হয়ে গেছে। ওর বিয়ের কত খরচ, সব কিছু তো বহন করতে হবে। তার উপর এখন বলছো আবার ভাইয়ের বাইক লাগবে। কি করব বলো তো? হ্যাঁ, আমি মানছি তুই বেশ কিছুদিন ধরে তানিয়ার বিয়ের জন্য টাকা জমাচ্ছিস। শুধু বোনের কথা ভাবলে তো হবে না, ভাইয়ের কথা তো ভাবতে হবে। শোন, আমি এত কথা জানি না, তুই শিপুকে একটা বাইক কিনা দিবি। তাছাড়া তুই এই ফ্যামিলির বড় ছেলে, তুই না দিলে ওরা কোথায় পাবে? তাছাড়া তোর বাপ তো বেঁচে নেই যে তার কাছে দাবি করবে। মা, আমি আমার পরিবারের খুশির জন্য সবকিছু করতে পারি। দেখো না, এইবারে বড় ছেলে আমি। আমার দায়িত্ব প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো। আমি চেষ্টা করে যাচ্ছি, দিন নেই রাত নেই আমি ছুটে চলেছি শুধুমাত্র তোমাদের মুখের হাসির জন্য। আমি চেষ্টা করছি মা, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো রাখার জন্য। আমি চেষ্টা করছি তোমাদের সুখী রাখার জন্য। আচ্ছা ঠিক আছে মা, বাইকের বিষয়টা আমি দেখছি। এই দেখছি দেখছি করেই তো এতটা সময় কাটিয়ে দিলি। না হলো সংসারে কোনো উন্নয়ন, না হলো অন্য কিছু। আমার আর কিচ্ছু ভাল লাগে না, সব কিছু আমাকেই দেখতে হবে। আরে, তানিয়া শিপু না হয় ছোট, ওরা কিছু বুঝে না, কিন্তু সৈকত, সৈকত তো বয়স হয়েছে, ওর তো বোঝা উচিত যে কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন। মা, ভাইয়ের যে একটা কথা বলতে বলছিলা। আরে বলছি, সে কি বলছে শুনবি? সে বলছে সে এখন তোকে গাড়ি কিনা দিতে পারবে না, তার কাছে টাকা পয়সা নাই। আর যেটুক টাকা পয়সা আছে সেটা নাকি সে তানিয়ার বিয়ের জন্য জমাচ্ছে। কি পারবে না মানে? সে পারবে না এটা বললো আর তুমি সেটাই শুনে নিলা? আচ্ছা মা, আমার কখন কি প্রয়োজন না প্রয়োজন সেটা তো ও দেখে না, সেটা দেখো তুমি। আমার প্রয়োজনগুলো মেটানোর দায়িত্ব তোমার। আমার এখন একটা গাড়ির কি পরিমাণ প্রয়োজন তুমি জানো? আমার ভার্সিটির প্রত্যেকটা ফ্রেন্ড নিজের গাড়ি করে ভার্সিটিতে আসে, আর আমি যাই রিক্সায় করে। হ্যাঁ, আমি জানি তো তোর একটা গাড়ি খুব প্রয়োজন। আচ্ছা, তুই আর চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। দেখছি মানে? দেখছি বললে হবে না, আমার গাড়ি প্রয়োজন, আমার লাগবে। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। আমি সৈকতকে বলবো সে যেন আপাতত তোকে একটা পুরনো গাড়ি না হয় কিনে দিল, পরে তোকে একটা ভালো গাড়ি কিনে দিবে। কি বললো? এই পুরান গাড়ি নিয়ে আমি ভার্সিটি যাব? এই পুরান বাইক নিয়ে ভার্সিটিতে গেলে আমার মান সম্মান থাকবে? ভার্সিটিতে আমার একটা রেপুটেশন আছে, আমি একটা ভালো স্টুডেন্ট। দেখো মা, তোমাকে আমি বলছি না, আমার রয়্যাল এনফিল্ড লাগবে, সেটা আমার লাগবে। আরে বাবা, তুই রাগ করিস না, তোর গাড়ি ব্যাপারটা আমি দেখছি তো, বললাম না। সৈকত আসলে আমি সৈকতকে বলবো তোকে যেভাবে পারে একটা গাড়ি যেন ব্যবস্থা করে দেয়। এখন যা, তুই ফ্রেশ হ, যা খাওয়া দাওয়া কর। সৈকত, কি ব্যাপার? তুমি এখানে কেন ডেকেছো আমাকে? কিছু হয়েছে? না, তেমন কিছু না। আসলে একা একা বসেছিলাম তো, ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে ফোন দিয়ে ডাকি। আর তাছাড়া
তুমি তো জানো তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে। কিন্তু এভাবে আর কতদিন সৈকত? দেখতে দেখতে 25 দিন হয়ে গেল তোমার চাকরিটা নেই। তুমি বাড়িতে মিথ্যে কথা বলেছো, তুমি বলেছো যে তোমার চাকরিটা আছে, কিন্তু সত্যি তো এটাই যে তোমার চাকরিটা নেই। এভাবে কি জীবন চালানো যায়? তুমি আমাকে বলো। তুমি বলছো টিউশনির কথা, হ্যাঁ টিউশনি তুমি করছো, কিন্তু টিউশনি করে তো আর চলা যায় না। আর কতদিন? মিথ্যা না বলে কোনো উপায় আছে বলো? আমার পরিবারে শুধুমাত্র আমি ইনকাম করি, আর কেউ নেই যে ইনকাম করবে। আর তাছাড়া বোনের বিয়ে, মায়ের অসুস্থতা, ভাইয়ের আবদার সবকিছুই আমার উপরে ডিপেন্ড করে। ওরা সবসময় আমার মুখের দিকে তাকিয়ে থাকে কখন আমি টাকা দিব। এখন আমি যদি তাদেরকে বলি যে আমার ইনকাম নেই, আমার চাকরি নেই, তাহলে কি অবস্থাটা হবে বুঝতে পারছো? আর কিছুদিন বাদেই বোনের বিয়ে। ওই পরিবারের মানুষ যদি জানে যে আমার পরিবারে ইনকাম করার মতো আর কোনো মানুষ নেই, আমার চাকরিটা চলে গেছে, তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। না না, এই মুহূর্তে আমি জানাতে পারবো না। হ্যাঁ, আমি তো তোমার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এখন তুমি কি করবে? কি আর করার, যেভাবে চলছে আপাতত ওইভাবেই চলতে হবে। টিউশনির টাকা দিয়ে সংসার চালাতে হবে, আর এই পাশে চাকরি খুঁজতে হবে। আমরা তো সকলে জানি চেষ্টার ফল মিষ্ট হয়। দেখি চেষ্টা করে কপালে কি আছে, আর একটা চাকরি পেয়ে গেলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু আমিও খুব একটা সমস্যার মধ্যেই আছি। কি হয়েছে? বাবা বাড়ি থেকে বিয়ের কথা বলছে, বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। এর আগেও বিয়ের কথা বলেছিল, সেটা আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তখন আমি একটা বিষয়ে বাবাকে আটকে দিয়েছি। মানে তখন আমার এক্সাম ছিল, এক্সামের কথা বলে আমি বাবাকে আটকে দিয়েছি। কিন্তু এখন তো আমার এক্সাম শেষ, এখন আমি বাবাকে কি বলবো বলো তো? বাবা তো আমাকে বিয়ে নিয়ে অনেক কথা শোনাচ্ছে, বাবা বলছে আমাকে বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করব সেটা আমি বুঝে উঠতে পারছি না। বুঝে উঠতে পারছো না মানে? তুমি তোমার বাবাকে বলবে যে বাবা, আমি ওই ছেলেটাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না অন্য কাউকে। তোমার মাথা কি ঠিক আছে? আগে যদিও বলা যেত, কিন্তু এখন কোনোভাবে বলা যাবে না। বাবা যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো তোমার কথা? কি পরিচয় দিব তোমার বলো তো? কারণ তুমি তো এখন বেকার। বাবা আমাকে জিজ্ঞেস করবে ওই ছেলেটা কি করে, তখন কি আমি বাবার মুখের উপর এটাই বলবো যে ছেলেটা বেকার? বাবা যদি এই কথা শোনে কখনোই রাজি হবে না। অথই, তুমি এভাবে আমার সাথে কেন কথা বলছো? তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এটাও তো সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালোবাসার কথা চিন্তা করে পরিবারের অমতে গিয়ে আমি এতদিন বিয়েটা আটকে রেখেছি, কিন্তু আর কতদিন এভাবে আটকে রাখবো বলো তো? এভাবে চলতে থাকলে আর কতদিন আটকে রাখতে পারবো সেটা আমি নিজেও জানি না। আমি মানছি তুমি তোমার পরিবারের কথা চিন্তা করছো, ভাবছো। তুমি তোমার পরিবারের কথা চিন্তা করার পাশাপাশি তোমার নিজেরটাও তো ভাবতে হবে নাকি? হ্যাঁ ভাববো, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না, কারণ সামনের বোনের বিয়ে, ভাইটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে, মায়ের অসুস্থতা, আমার চাকরিটাও নেই। এই মুহূর্তে নিজেকে নিয়ে ভাবছি না, ভাবছি সবাইকে নিয়ে। মাকে বাসা থেকে বের হওয়ার সময় বলেছিলাম আজকে বেতন পাবো, কিন্তু আমার পকেটে 20টা টাকার বেশি একটা টাকাও নেই। টিউশনির টাকাটা অগ্রিম নিয়ে নিয়েছিলাম। এ নাও, এই টাকাগুলো তোমার কাজে লাগবে। না না, এটা কি করছো? মানছি আমার কাছে টাকা নেই, তাই বলে তোমার কাছ থেকে টাকা নিব এটা তো হতে পারে না। তার চেয়ে বরং তোমার টাকা তোমার কাছেই রেখে দাও। শোনো, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের সাথেই তো সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হয়। তোমার সমস্যা মানেই তো আমার সমস্যা। আজকে হয়তোবা তোমার টাকার সমস্যা আছে, কালকে যখন তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে তখন তো তোমার এই সমস্যাটা নাও থাকতে পারে। আর তোমার পরিবারের সমস্যা মানে আমার পরিবারের সমস্যা। তাই এত কথা চিন্তা না করে টাকাটা নিয়ে নাও, যখন তুমি চাকরি পেয়ে বেতন পাবে তখন না হয় শোধ করে দিও। এখন এত কথা বাদ দাও তো, টাকাটা নিতে বলেছি, তুমি টাকাটা নাও। নাও বলছি। আসলে তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্য করে আমি তোমার মতো একটা মানুষ পেয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব, শোনো, আজকে আর আমি বসতে পারবো না, মায়ের সাথে একটু খালামণির বাড়িতে যেতে হবে। তুমি থাকো, আমি গেলাম। আচ্ছা, সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফেজ। কি ব্যাপার মা,
তুমি একা একা ড্রয়িং রুমে এরকম ভাবে বসে আছো কেন? বাসায় কেউ নেই নাকি? আর দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। কি হয়েছে মা? একা একা বসে থাকুন তো কি করব? আমার না এসব একটু ভাল লাগে না। ভালো লাগে না মানে? কি হয়েছে আমাকে খুলে বলো। তোর ছোট ভাই রাগ করে তার রুমে বসে আছে। তোর ছোট বোন রাগ করে সারাদিন কিচ্ছু খায়নি। আমি এত চেষ্টা করলাম, তাকে খাওয়াইতেই পারলাম না, সে কোনো কথাই শুনলো না। কি বলো? ওরা রাগ করেছে? কিন্তু কেন, কার উপরে রাগ করেছে? আবার কার উপরে? তোর উপরে। আমার উপরে? হ্যাঁ আমার উপরে আবার কিসের রাগ? তুমি জিজ্ঞাসা করোনি কেন রাগ করেছে? হ্যাঁ করেছি। তোর ছোট ভাই রাগ করছে ওরে তুই বাইক কিনা দেসনি বলে। আর তোর ছোট বোন কি জন্য রাগ করছে আমি বলতে পারবো না। আচ্ছা তুই বড় ভাই, তুই একটু দেখবি না ওরা কেন রাগ করে, কেন ওদের মন খারাপ? সব কি আমাকেই দেখতে হবে? আচ্ছা মা, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি দেখছি। ওরা কোথায়? আছে, যার যার রুমে আছে। আচ্ছা আমি দেখছি। কি ব্যাপার? শুনলাম আমার বোনটা নাকি রাগ করেছে। কি হয়েছে শুনি? হ্যাঁ, রাগ করছি, সেটা আবার তোমার উপরে। উরে বাবা, রাগটা মনে হচ্ছে অনেক বড়, তাই না? আচ্ছা আমার উপর কি নিয়ে রাগ করেছিস সেটা তো বল একবার, দেখি রাগটা ভাঙাতে পারি কিনা। বিয়ের তো বেশি দিন বাকি নাই, আর তুমি বলছিলে বিয়ের আগে আমার হাতটা দিবে, তবে এখনো কেন দাও নাই? বোন, দেখবো বলেছিলাম, কিন্তু আসলে হয়েছে কি, এই মুহূর্তে আমার কাছে এত টাকাও নেই। আর তাছাড়া তোর সামনে বিয়ে, বিয়েতে অনেক খরচা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, তোর বিয়েটা একবার হয়ে যাক, তারপর টাকা জমিয়ে তোর পছন্দের হারটা কিনে দিব। না, বিয়ের পরে আমার হাল লাগবে না, বিয়ের আগে আমার দিতে হবে। তাছাড়া ভাইয়া তুমি তো বলো তুমি আমাদের বাবার মতন, তাহলে এই ছোট ছোট শখ কেন পূর্ণ করছো না? দেখ বোন, আসলে আমার কাছে। হ্যাঁ, তুমি তো এখন বলবাই তোমার কাছে টাকা নাই, তোমার কাছে টাকা থাকবেই কেমনে? আচ্ছা ঠিক আছে, আমি কিনে দিব। এখন যা, টেবিলে খাবার রাখাচ্ছে, খেয়ে নে বোন। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা কি বলবি বলিস, অসুবিধা নেই। কিন্তু আমাকে একটা কথা বলতো, আমি যখন অফিসে যাই তখনও তোকে দেখি না, আমি যখন অফিস থেকে বাসায় ফিরি তখনও তোকে দেখি না। কোথায় থাকিস সারাদিন? আচ্ছা তুমি আমার কি বলতে চাইতেছো বলো তো? আমি একটা নাম করে ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার পড়াশোনা আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে তো সময় দিতে হয়। আরে এইভাবে কেন কথা বলছিস? আমি তো তোকে ওভাবে কোনো কথা বলিনি। শোন, তোকে দেখতে পাই না এর জন্য বললাম। এই কি যেন বলতে এসেছিলি সেটা বলতো। আমার একটা বাইক লাগবে। দেখ ভাই, আসলে আমাদের বাবা বেঁচে নেই, আর তাছাড়া আমি ছোট্ট একটা চাকরি করি। আমার কাছে এই মুহূর্তে এত টাকাও নেই যে তোকে বাইক কিনে দেব। আর এর মধ্যে আমাদের বোনটার বিয়ে, বিয়েতে অনেক টাকা খরচ হবে। কিছু টাকা জমিয়েছি, তুই কোনো চিন্তা করিস না। ওর বিয়েটা হয়ে যাক, বিয়েটা হওয়ার পরে আমি টাকা জমিয়ে তোকে বাইক কিনে দেবো। তখন আমি বাইক দিয়ে কি করবো? তখন আমার বাইকের দরকার নাই। আমি এখন বাইক চাইছি, আমার এখনই বাইক কিনে দিতে হবে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তুমি সব সময় আমার চেয়ে ওরে বেশি ভালোবাসো। এটা তুই কি বললি বলতো? ও আমাদের ছোট বোন, আমি ওকে ভালোবাসবো না তো কে ভালোবাসবে? তোরও উচিত আমাদের ছোট বোনকে ভালোবাসা। হ্যাঁ, ও আমার ছোট বোন, এটা মানলাম, কিন্তু ছোট বোনরে তুমি সব দিবা, আমার দিকে কোনো খেয়াল থাকবে না এমন কিন্তু কিছু না। তুমি ওর বিয়ের জন্য টাকা জমাইতেছো, ভালো কথা। এখন আবার তোমার কাছে স্বর্ণের গয়না চাইছে, তুমি সেটাও দিতে চাইতেছো। আর আমি কি করছি? আমি সামান্য একটা বাইক চাইছি, এটা তুমি আমার দিতে চাইতেছো না। দেখো ভাই, আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, আমারে যদি বাইক কিনা না দাও, আমি বাড়ির থেকে চলে যাবো। কি বললি তুই? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? হ্যাঁ, যা বলছে একদম ঠিক বলছি। এই বাড়িতে থেকে কি পাইছি? তোমরা 2 বেলা খাবার ছাড়া আর কিছু দিতে পারছো? এরকম 2 বেলা খাবার দেওয়ার মতো আমার বাহিরে অনেক লোক আছে। ভাই, ভাই কথাটা শোন। বোন, যা, খাবার ঠান্ডা হয়ে গেল, টেবিলে যা। আমি অফিস থেকে এলাম তো, খুব ক্লান্ত লাগছে, আমি রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। কোথাও কোনো চাকরিও জুটছে না।
এত জায়গায় ইন্টারভিউ দিলাম, তারপরেও কোথাও চাকরি হচ্ছে না। মায়ের মুখের হাসি কিভাবে ফোটাবো, ভাইয়ের মুখের হাসি কিভাবে ফোটাবো, বোনের মুখের হাসি কিভাবে ফোটাবো, সংসার কিভাবে চালাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যালো। হ্যালো সৈকত, একটা খুব বড় সমস্যা হয়ে গেছে। আরে কি হয়েছে? কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কান্না করো না, আমাকে বলো কি হয়েছে। আজকে যখন আমি তোমার সাথে কথা বলছিলাম, তখন বাবা না ব্যাপারটা সবকিছু দেখে ফেলেছে। বাবা আমাকে জিজ্ঞেস করলো যে ছেলেটার নাম কি, ছেলেটা কে। আমি বলেছি বাবা ওর নাম সৈকত, আমি ওকে অনেক পছন্দ করি। বাবা আমাকে এও জিজ্ঞেস করলো যে তুমি কি করো। আমি যদি বাবাকে সব সত্যিটা বলে দিতাম যে তুমি কোনো চাকরি করো না, তুমি একটা বেকার ছেলে, তাহলে বাবা আমাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। কিন্তু আমি তো এটা কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আমি বাবাকে একটা মিথ্যে কথা বলেছি। আমি বাবাকে বলেছি যে তুমি একটা কর্পোরেট অফিসে চাকরি করো। কিন্তু এভাবে মিথ্যা বলা কি ঠিক হয়েছে? মিথ্যে কথা বলবো না তো কি করব? আমি যদি বাবাকে সব সত্যিটা বলে দিতাম, বাবা যদি জেনে যেত, তাহলে তোমার আর আমার সম্পর্কটা কখনো পূর্ণতা পেত না, আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। তাই এখন যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো প্লিজ। তুমি যদি এখন একটা চাকরির ব্যবস্থা না করো, তাহলে তোমার আর আমার সম্পর্ক কখনোই ঠিক থাকবে না। আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আমি এই মুহূর্তে চাকরি কোথায় পাবো? আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও তো চাকরি পাচ্ছি না। না না, এভাবে হবে না। তুমি কেন বিষয়টা বোঝার চেষ্টা করছো না? আমি তো তোমাকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরির ব্যবস্থা করো। তুমি যদি চাকরির ব্যবস্থা না করো, তাহলে কিন্তু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, কেউ আমাদের এক করতে পারবে না। প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। তুমি একটা ব্যবস্থা করো না সৈকত। আরে আর তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। দেখো আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা চাকরির ব্যবস্থা করছি। দেখি, কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 2-1 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সেটাই করো। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমার অনেক ক্লান্ত লাগছে, আমি শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আল্লাহ হাফেজ। এই সৈকত, এই এই কি সমস্যা কি তোমার? তুমি থাকো কোথায়? তোমার খুঁজা পাওয়া যায় না কেন? যখন না বাড়িতে আসি দেখি যে তুমি নাই। কি ঘটনা কি? হ্যাঁ, কখন যে বাড়ি থেকে বাইরে আর কখন যে বাড়িতে ঢুকে কিছুই তো টের পাই না। আসলে তেমন কিছু না, আমি একটু আজকাল কাজে ব্যস্ত হয়ে পড়েছি, তো এর জন্য একটু লেট করে বাসায় ফিরি, আপনার সাথে দেখা হয় না। ঘটনা কি তাই? আর তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো? আর না না, আপনি আমাকে ভুল বুঝছেন, আপনি যেমনটা ভাবছেন আসলে তেমনটা না। কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন একটু বলুন তো। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? যখন বাসা ভাড়া নিছিলা তখন তুমি কি বলছিলা যে ভাই আমার ভাড়াটা দেন, মাসের 5 তারিখের মধ্যে আপনার ভাড়াটা দিয়ে দিব। এখন মাসের 5 তারিখ তো দূরের কথা, 2-3 মাস হয়ে যেতে, তার মধ্যে তুমি ভাড়াই দিতেছো না। বাসা ভাড়া নেওয়ার সময় তো ভালো ভালোই কথা বলছো, তা এখন ভাড়া নিয়ে এরকম উল্টাপাল্টা করতেছো কেন? কি সমস্যা তোমার? আসলে আমি কিছুদিন ধরে একটু সমস্যার মধ্যে আছি। আপনি তো জানেন আমি সবসময় 5 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দিই, সমস্যা না হলে আমার দেরি হতো না। গত 2 মাস ধরে একটু সমস্যা যাচ্ছে, আমাকে 1 মাস সময় দিন, আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব। ও আচ্ছা, তোমার সমস্যাটা তুমি ভালো বোঝো, কিন্তু আমার সমস্যাটা তুমি বোঝো না। না, তোমার সমস্যা তো এতদিন ধরে আমি দেখাইছি, এই কারণে তুমি যেভাবে ভাড়া দিছো সেভাবে আমি নিছি। তুমি এখন আমার সমস্যাটা বুঝবা না? হ্যাঁ, এই শোনো, আমার এখন সমস্যা, আমাকে যে মুহূর্তে টাকাটা লাগবে, এখন ভাড়া দাও, আমার টাকা লাগবে, দাও। আপনি আমাকে 1 মাস সময় দিন, আমি 1 মাসের মধ্যে আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। তুমি যে আমার ভাড়া কিভাবে শোধ করবা সেটা আমি ভালো করে বুঝতে পারছি, জীবন আমার ভাড়া শোধ করতে পারবা না। শোনো, তোমার আমি একটা সাফ কথা বলে দিই, তুমি আমার ভাড়া ঠিক মতো দিবা, নাহলে বাসা ভাড়া ছেড়ে দিবা। আচ্ছা ঠিক আছে, দাও। তুমি তো 1 মাসের সময় চেয়েছো, তোমার আমি 1 মাসের সময় দিতে পারবো না, 12 দিনের সময় দিলাম। এই 12 দিনের মধ্যে তুমি আমার ভাড়া দিয়ে দিবা, আর তা না হইলে তোমার কিন্তু আমি বাড়ি থেকে বাইর করে দিই। বাসা থেকে বাইর করে দিলে তো সমস্যার সমাধান হইব না। আমি কি করবো জানো? তোমার কার টাকা দিয়া বাইর করে দিয়া, তোমার ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র যা আছে সব আমি রেখে দেবো, বুঝতে পারছো? ভাড়াটা টাইম মতো দিয়ে দিও।
আমি এখন কোথায় যাব? কার কাছে গেলে আমার সমস্যার সমাধান পাবো? আমার এখন যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে। আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। ছোট বোনের আবদার, ছোট ভাইয়ের আবদার, এমনকি আমার ভালোবাসার মানুষটাকে বাঁচাতে হলেও এখন টাকার দরকার। আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতে হবে। আল্লাহ, তুমি কোনো না কোনোভাবে একটা উপায় বের করে দাও, যেখান থেকে আমি টাকা পাবো, অনেক টাকা পাবো। আমার পরিবারের সমস্ত সমস্যা আমি সমাধান করতে পারবো। সরি সরি স্যার, আপনার কোথাও লাগেনি তো? আমাকে মাফ করবেন, ভুলবশতে আসলে লেগে গেছে। না না, ঠিক আছে। আসলে দোষটা তোমার না, দোষটা আমার। আমি বেখালেভাবে হাঁটছিলাম তো। আর মাপ চাইতে হবে না, তুমি যাও। না না স্যার, ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি একটা বিষয় নিয়ে আপসেট, তাই অন্যমনস্ক ছিলাম। এর জন্য আপনার সাথে ভুলবশত ধাক্কা লেগে গেছে। ও আচ্ছা, আসলে আমিও খুব দুশ্চিন্তায় আছি। আপনি যে দুশ্চিন্তায় আছেন এটা আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সমস্যাটা কি আমাকে বলতে পারবেন? কোনোভাবে যদি আমি আপনার উপকারে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। কারণ দুশ্চিন্তা যে কি জিনিস সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো বাবা, আমার যে সমস্যা সেটা তুমি সমাধান করতে পারবে না। স্যার, সমস্যার সমাধান না করতে পারি, শুনতে তো পারি। এমনও হতে পারে আপনার সমস্যার সমাধান আমার কাছে আছে। কে বলতে পারে কার সমস্যার সমাধান কার কাছে আছে? শুধুমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবে। আপনি বলুন, আমি একটু শুনি, দেখি কোনো সমাধান করা যায় কিনা। বাবা, তোমার মতো আমারও একটা ছেলে আছে। আমার টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই টাকা পয়সাতে কি হবে? কোনো কাজে লাগছে না। আমার ছেলেটা কয়দিন ধরে হাসপাতালে ভর্তি। ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে 2-3 দিনের মধ্যে যদি কিডনি না দিতে পারি তাহলে আমার ছেলেটা বাঁচবে না। আচ্ছা বাবা, একটা কিডনি থাকলে তো মানুষ বাঁচে, কিন্তু 2টা কিডনি যদি না থাকে সে মানুষ তো বাঁচতে পারে না। আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু একটা কিডনির ব্যবস্থা করতে পারিনি বাবা। আমি কি আমার ছেলেটাকে বাঁচাতে পারবো না? স্যার, আপনার ছেলের রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। আমি আপনার ছেলেকে কিডনি দিব। কি বলছো বাবা, তুমি কিডনি দেবে? না না, এটা হতে পারে না। তুমি কেন কিডনি দিবা? স্যার, আমি আপনার ছেলেকে কিডনি দিব, তার 2টা কারণ আছে। প্রথম কারণ টাকা, যেটা আমার খুব প্রয়োজন, ওইটা আপনার কাছে আছে। আর আপনার প্রয়োজন আপনার ছেলের কিডনি, যেটা আমার কাছে আছে। আপনার ছেলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, যেটা সচরাচর কারো পাওয়া যায় না। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, তাই আমি আপনার ছেলেকে কিডনি দিতে চাই। আর দ্বিতীয় কারণটা হলো, আপনি আমাকে নিজের ছেলের মতো করে বলেছেন। যদি আমার নিজের ভাই হতো তাহলে কি আমি আমার ভাইকে কিডনি দিতাম না? অবশ্যই দিতাম। তাই আপনার ছেলেকে আমি নিজের ভাই মনে করে কিডনি দিতে চাই। তাহলে এখানে সমস্যা কোথায়? আচ্ছা বাবা, তোমাকে কত টাকা দিতে হবে? তুমি যা চাও আমি তাই দিব। স্যার, আমার 10 লাখ টাকার খুব প্রয়োজন। আমি পারিবারিকভাবে অনেক সমস্যার মধ্যে আছি। এই টাকাটা হলে আমার পরিবারের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি যদি কিডনি দাও তাহলে আগামীকালকে হাসপাতালে এসো। আর হাসপাতালে যত খরচ আমি দেব, আর তোমার 10 লক্ষ টাকাও দিব বাবা। আর এই নাও আমার ভিজিটিং কার্ড, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। আর বাবা, তুমি আসবে তো? স্যার, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি এক কথার মানুষ। একবার যেহেতু আপনাকে কথা দিয়েছি, আমি আপনার ছেলেকে কিডনি দিব। কিন্তু পরিবারের মানুষকে তো এখনো জানানো হয়নি। আমি একটু পরিবারের মানুষকে জানাই, তারপর আগামীকালকে এসে আপনার ছেলেকে কিডনি দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাকে বাঁচালে। আল্লাহ হয়তো স্বয়ং তোমাকে আমার কাছে পাঠিয়েছে। না না, এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। আমি আসছি। মা, দেখো তো এই সোনার হারটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ মা। আচ্ছা। কি রে সৈকত, কি ব্যাপার বাবা? তুই আজকে বাসায় কেন? তুই অফিসে যাসনি? মা, আমি অফিসে গিয়েছিলাম। অফিস থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে। নতুন একটা প্রজেক্টের জন্য অফিস থেকে আমাকে শহরের বাইরে পাঠাচ্ছে। প্রজেক্টটা অনেক ভালো, যদি সাকসেস হয়ে যায়
তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। বোনের বিয়ে, ভাইয়ের বাইক, তোমার হাত খরচ সব কিছুই ঠিক হয়ে যাবে। ভাইয়া, আর আমার সোনার হারের কথা মনে আছে? হ্যাঁ রে, তো সোনার হারের কথা আমার মনে আছে। মা, আমি তাহলে ঘরে যাচ্ছি, কালকে সকাল সকাল বের হতে হবে। আর শোনো, গ্রামের দিকে যাব তো, হয়তো সেলফোনটা বন্ধ থাকতে পারে, নেটওয়ার্ক নাও থাকতে পারে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা, তা না হয় চিন্তা করলাম না, কিন্তু তুই যা বলছিস সত্যি বলছিস তো? আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে মা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি রুমে যাচ্ছি। মা, এবার মনে হয় আমার স্বপ্নটা পূর্ণ হবে। হ্যাঁ রে মা, তোর স্বপ্ন পূরণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এসেছো, ভালো হয়েছে। আমি তো অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, যে ভাবছিলাম তুমি আসবে না। যাই হোক, সব ঠিকঠাক। তুমি যদি না আসতে তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম বাবা। আপনাকে তো আমি আগেই বলেছিলাম দুশ্চিন্তা না করতে। আমি এক কথার মানুষ। একবার যেহেতু বলেছি আপনার ছেলেকে আমি কিডনি দিব, তো দিব। চলুন, আর দেরি না করে ভেতরে চলুন। আচ্ছা, চলো। কি ব্যাপার, বারবার সৈকতের ফোন বন্ধ দেখাচ্ছে? ওর তো কখনো ফোন বন্ধ থাকে না। তাহলে ওর কি কোনো সমস্যা হলো? না, কি উল্টাপাল্টা ভাবছি। আর ও যদি কোথাও যেও থাকে তাহলে তো অবশ্যই আমাকে বলে যেত। আচ্ছা, আমি বরং ওর বাড়িতে যাই। না না, বাড়িতে যাওয়া তো ঠিক হবে না, কারণ ওদের বাড়ির কেউ তো আর আমাকে চেনে না। কিন্তু আজকে 2 দিন হয়ে গেল ওকে আমি কলে পাচ্ছি না। উফ, আমার মাথা একদম কাজ করছে না, কি করব আমি? আমি বরং আর একটা দিন দেখি। এই একদিনের মধ্যে যদি আমি ওকে পেয়ে যাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলে আমি সত্যি সত্যি এবার ওর বাড়ি পর্যন্ত চলে যাব। উফ, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা মা, 2 দিন ধরে ফোন বন্ধ পাইতেছি ভাইয়ার। ভাইয়ার তো কোনো সমস্যা হলো না? আরে না না, ওর কোনো সমস্যা হয়নি। ও কি একটা প্রজেক্ট নিয়ে যেন ঢাকার বাইরে গেছে, ওখানে হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা, তাই মোবাইলটা বন্ধ। ও আচ্ছা, এবার বুঝতে পারছি ভাইয়া কেন তোরে বেশি ভালোবাসে। কারণ এই যে তুই ভাইয়ার সামনে উপরে উপরে দরদ দেখাস, ভাইয়ার জন্য চিন্তা করস। আচ্ছা, ভাইয়ার জন্য এত চিন্তা করার কি আছে? ও কি ছোট বাচ্চা নাকি? আমি শুনছি ও একটা সুন্দর প্রজেক্টের কাজে গেছে। এই কাজটা যদি সুন্দর মতো হয়ে যায় তাহলে আমার বাইক কিনা হয়ে যাইব, তোর বিয়ের গয়নাগাটি কিনা হইব, মারেও কিছু টাকা পয়সা দিব। আমি তো মনে প্রাণে চাই যে ভাইয়া এই প্রজেক্টের কাজটা সুন্দরভাবে সফল করে আসুক। দেখো ভাইয়া, তুমি সবসময় আমার সাথে এরকম করবা না। সৈকত ভাইয়ারে আমি উপরে উপরে ভালোবাসি না, আমি মন থেকে ভালোবাসি, তোমার মতো না। হ্যাঁ, আমি মানছি সৈকত ভাইয়ের কাছে আমি কিছু আবদার করি, সে আবদারগুলো আমার পূরণ করে। তাই আবদার পূরণ করার জন্য আমি ভালোবাসা দেখাবো এমন না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন তোরা ঘুমাতে যা। মা, তুমি ঘুমাতে যাবা না? ঘুমাবো, তোরা যা, আমার রান্নাঘরে কিছু কাজ আছে, ওগুলো শেষ করব, তারপরে ঘুমাতে যাব। আচ্ছা মা, শোনো, আমি ঘুমাইতে গেলাম। আমি যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই। তোমার ছেলেকে ফোন দিয়ে বলবা যে আসার সময় যেন আমার বাইকটা নিয়ে আসে, আর যদি বাইক না আনতে পারে তাহলে যেন বাইকের টাকাটা আনে, আর যদি না আনে না, একদম খবর আছে। আমি গেলাম ঘুমাইতে। না না, আমি আর পারছি না। আজকে 3 দিন হয়ে গেল সৈকতের ফোন বন্ধ। আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করতে পারবো না। আমাকে এখনই ওর বাড়িতে যেতে হবে। ওর বাড়ির মানুষ যা ভাবার ভাবতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে এক্ষুনি আমার ওর বাড়িতে যেতেই হবে। আমি এক্ষুনি যাব। মা, শোরুম থেকে বারবার ফোন দিতেছে, ভাইয়া তো টাকা দিল না। ওই দেখ তো কে এসছে। আচ্ছা ঠিক আছে মা। তুমি ভাইয়ারে বুঝাই বলবা। আচ্ছা তুই অপেক্ষা কর, আমি বলবো। মা, উনি জানি কি বলতে আসছে। তুই বয়, মা তুমি বসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম অথই, আমি সৈকতের বন্ধু। আমরা দুজন দুজনকে পছন্দ করি,
আমি জানি সৈকত হয়তোবা আপনাদের কাউকে এই কথাটা বলেনি। ও আচ্ছা আচ্ছা, তুমি সৈকতের বন্ধু। আচ্ছা মা, তুমি কি প্রয়োজনে এসেছো সেটা বলো। আন্টি, আজকে 3 দিন হয়ে গেল সৈকতের ফোনটা বন্ধ। আমি কোনোভাবে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। আপনি আমাকে একটু বলবেন ও কি বাড়িতে আছে নাকি বাইরে গেছে কোথাও? আচ্ছা মা শোনো, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। ও অফিসের কাজে শহরের বাইরে গেছে, হয়তো ওখানে ইন্টারনেট সমস্যা, অথবা ও নিজেই মোবাইল বন্ধ করে রাখছে। কি, অফিসের কাজে শহরের বাইরে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আরে এটা তো অবাক হওয়ার কি আছে? ভাইয়া যে কোম্পানিতে চাকরি করে সেটা তো অনেক ভালো একটা কোম্পানি, আর এই কোম্পানির কাজে অনেক জায়গায় যেতে হয়, মাঝে মাঝে তো দেশের বাইরেও যেতে হয়। হ্যাঁ, আমি মানছি যে ও একটা কোম্পানিতে চাকরি করে, ওই কোম্পানিটা অনেক বড়, আর ওই কোম্পানিতে চাকরি করতে হলে দেশের বাইরে যেতে হয়। কিন্তু কিন্তু কি মা? আন্টি, ওই কোম্পানিতে সৈকতের চাকরিটা নেই। আজ থেকে 1 মাস আগে ওর চাকরিটা চলে যায়। আপনারা সবাই দুশ্চিন্তা করবেন বলে আপনাদের কিছুই বলেনি, কিন্তু আমি সব কিছুই জানতাম। আর ও 2টা টিউশনি করে, ওইটা থেকে যে টাকা পায় সেটা দিয়ে আপনাদের সংসার চলে। আর তার পাশাপাশি ও চাকরির একটা কোর্সও কমপ্লিট করছে। কিন্তু আমার কথা হচ্ছে, ও গেলটা কোথায়? ও তো আর ওই কোম্পানিতে চাকরি করে না। তুমি এসব কি বলছো মা? আমার ছেলের চাকরি নেই, তাহলে আমার ছেলেটা গেল কোথায়? আপু তাহলে ভাই কই গেল? ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মা, তাহলে ভাইয়া মিথ্যা কথা বলছে? এখন যদি ভাইয়া চাকরিতে না যায় আমার বাইক কেনার টাকাটা কে দেবে? ও শিট! শিপু, তুমি এখনো বাইকের কথা বলছো? বাইকের কথাই ভেবে যাচ্ছ? কোথায় একটা বারও তো নিজের বড় ভাইয়ের কথা ভাবলে না? আর তানিয়া, তোমাকে বলি, আমি মানছি তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো, কিন্তু ভালোবাসাটা শুধু মুখে বললেই হয় না, বোঝাতেও হয়। তোমরা কি কখনো তোমার ভাইয়াকে বোঝার চেষ্টা করেছো? আমার তো মনে হয় না বোঝার চেষ্টা করেছো তোমরা। আন্টি, ওদের কথা না হয় বাদই দিলাম, ওরা ছোট মানুষ, কিছু বোঝে না। কিন্তু আপনি তো সৈকতের মা, আপনি সৈকতের গার্ডিয়ান। আপনি কিভাবে পারলেন সৈকতের সাথে এরকমটা করতে? এই পুরো সংসারের একটা দায় দায়িত্ব সৈকতের কাঁধে আপনি দিয়ে দিয়েছেন। আমি এটাও মানছি যে সংসারের বড় ছেলেদের দায় দায়িত্ব একটু বেশিই থাকে, কিন্তু আপনারা সবাই মিলে ওর সাথে যা করেন এটা রীতিমতো অন্যায়। আপনারা ঠিক করছেন না। আর তাছাড়া এই পরিবারের কথা চিন্তা করে যদি সৈকত কোনো একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন তার জন্য কারা দায়ী থাকবে? তখন তো আপনারা সবাই দায়ী থাকবেন। আমি মানছি আপনাদের পরিবারের বিষয়ে কথা বলাটা আমার শোভা পাচ্ছে না, কারণ এটা একান্তই আপনাদের পরিবারের বিষয়। কিন্তু আন্টি, আমি তো সৈকতকে ভালোবাসি, আমি সৈকতকে বিয়ে করতে চাই। আমি যদি সৈকতকে বিয়ে করি, তখন তো আপনাদের এই পরিবারের একটা সদস্য আমি হব। সেই সদস্যের অধিকার নিয়ে আমি এতগুলো কথা বলে ফেলেছি। আমি যদি ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারছি আমার ছেলের সাথে আমি কি ব্যবহার করছি। মা গো, আমার ছেলেটাকে এখন কোথায় পাবো? তুমি একটা কিছু করো না মা, দেখো না আমার ছেলেটা কোথায় গেল। হ্যাঁ আপু, মা একদম ঠিকই বলছে। তুমি আমার ভাইয়াকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আমার বোনের বিয়ের টাকা পয়সা স্বর্ণ এসব কিচ্ছু লাগবে না, আমাদের ভাইয়াকে লাগবে। আচ্ছা, ভাইয়ার নাম্বার তো বন্ধ, তাহলে ভাইয়াকে আমরা খুঁজে পাবো কিভাবে? আচ্ছা, আমরা সবাই যদি এইভাবে দুশ্চিন্তা করি, তাহলে তো কোনো সমস্যার সমাধানই হবে না। ও যেহেতু 3 দিনের কথা বলে গেছে, তাহলে অন্তত আমরা আজকের দিনটা ওয়েট করি। আজকের দিনের মধ্যে যদি ও না আসে, তাহলে আমরা কোনো না কোনো একটা পদক্ষেপ নিব। আন্টি, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি রাত পর্যন্ত আপনাদের বাড়িতে থাকতে পারি? অবশ্যই থাকবে মা, কারণ তুমি আজ আমাকে বুঝিয়ে দিয়েছো আমি আমার সৈকতের সাথে কি ব্যবহার করেছি। না না আন্টি, আপনি প্লিজ এভাবে বলবেন না। আর তোমাদেরও বলছি, তোমরা দুশ্চিন্তা করো না, তোমাদের ভাইয়া ঠিক সময় মতো ফিরে আসবে। আর ও আসার পরে প্লিজ তোমরা ওকে একটু বোঝার চেষ্টা করো, মানুষটা কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আছে, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে আপু, আমরা এখন থেকে ভাইয়াকে বোঝার চেষ্টা করব। এই না বাবা, 10 লক্ষ টাকা চেক। তুমি যেটা চেয়েছিলে আমি ঠিক সেটাই দিয়েছি। আর এই যে এখানে 1 লক্ষ টাকা আছে, তুমি ঠিক মতো ওষুধ কিনে খেও আর ফল ফলালি কিনে খেও। আসলে বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। ও যে বাবা একটা কথা বলেছিলে না, যে মানুষের কখন কে উপকার করে, তুমি ঠিক সেটাই করেছো। আর বাবা, তুমি কিছুদিন সাবধানে থেকো, বুঝতে পারছো? আর তুমি শোনো, বাসায় পৌঁছে আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই সমস্যাগুলোর সমাধান করার জন্য। আপনি চিন্তা করবেন না,
আমি বাসায় পৌঁছে আপনাকে কল দিয়ে জানিয়ে দিব। আচ্ছা বাবা, আচ্ছা। আচ্ছা যাও। মামুনি আর তো পাচ্ছি না, কি করবো, কোথায় খুঁজতে যাবো ওকে? অথই, তুমি এখানে? ও এখানে কি করছে সেটা না হয় পরে বলছি, আগে তুই কোথায় গিয়েছিলিস সেইটা বল। মা, আমি তো তোমাকে বলেই গিয়েছিলাম আমি কিছুদিনের জন্য ওই অফিসের কাজে শহরের বাইরে যাচ্ছি। হ্যাঁ, সেটা তো তুই বলে গিয়েছিলি, কিন্তু তুই সত্যি করে বল কোথায় গিয়েছিলি। মা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি তো তোমাকে বললামই, আমি অফিসের কাছে শহরের বাইরে গিয়েছিলাম। আর গ্রামে নেটওয়ার্ক পায় না, এর জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। ভাইয়া আমরা সবাই জেনে গেছি তোমার চাকরিটা আর নেই। যেহেতু তোমার চাকরি নেই সেহেতু প্রজেক্টের কাজে তোমার গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভাইয়া তুমি কোথায় গিয়েছে সত্যি করে বলো। ফোনটা কেটে দিচ্ছে কেন? শোনো, কোনো কিছু লুকিও না আর, কারণ সবার সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আমি সবাইকে বলে দিয়েছি যে তোমার চাকরিটা আর নেই। এখন চুপ করে না থেকে তুমি আমাকে বলো যে কোথায় গিয়েছিলে। আরে কি ব্যাপার, তোমরা সবাই আমাকে এভাবে চেপে ধরছো কেন? আচ্ছা, আমি মানছি যে আমার চাকরি নেই, তাই বলে কি আমার কোথাও কোনো কাজ থাকতে পারে না? হ্যাঁ, কাজ তো থাকতেই পারে, এই জন্যই তো তোকে জিজ্ঞাসা করছি কোথায় গিয়েছিলি, কি কাজের জন্য গিয়েছিলি সেটা আমাদেরকে বল। মা, তুমিও না ওদের মতো বাচ্চামি শুরু করে দিয়েছো নাকি? আন্টি, ও ইচ্ছে করে বারবার কলটা কেটে দিচ্ছে, কারণ আমরা সামনে আছি তো, যদি আমরা জেনে যাই ও কোথায় গিয়েছিল, সেই জন্য ও বারবার ফোনটা কেটে দিচ্ছে। সৈকত, তুমি আমাদের বলো তো তুমি কোথায় গিয়েছিলে? কি ব্যাপার? তোমাকে না আমি বলেছি তুমি বাসায় পৌঁছানোর পরে আমাকে কল দিতে। তুমি কেন আমাকে কল দিলে না? শোনো, তোমাকে কিন্তু অনেক বড় একটা অপারেশন করা হয়েছে, আর এখন বুঝতে হবে যে তোমার শরীরে একটা কিডনি নেই। আর আগের মতো চলাফেরা করলে তো চলবে না, এখন তোমাকে সাবধানে চলাচল করতে হবে, নিজেকে যত্ন নিতে হবে। আর শোনো, তোমার মতো ছেলে যেন প্রতিটা পরিবারে জন্ম নেয়, যে নিজের কথা না ভেবে তার নিজের একটা কিডনি বিক্রি করে দেয় পরিবারের জন্য। তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা। এখন রাখছি। সৈকত, বাবা তুই আমার ছেলে হয়ে কিডনি বিক্রি করলি, এতটা নিচে নামিয়ে গেলি। আমি জানি বাবা, আমি জানি আমাদের সংসারে খুব অভাব, তাই বলে তুই কিডনি বিক্রি করে সংসার চালাবি? তোর ভাই না হয় তোর কাছে কিছু আবদার করছি, আমি আমি সংসার খরচের জন্য তোর কাছে টাকা চাই, তাই বলে তুই তোর কিডনি বিক্রি করে আমাকে টাকা দিবি? আমি আমি মা হয়ে ছেলে কিডনি বেচা টাকা দিয়ে সংসার চালাবো? আল্লাহ পাক, এই দিন দেখার আগে কেন আমার মরণ হইল না? মা, তোমাকে আমি কতবার বলেছি তুমি এইসব কথা আমার সামনে বলবে না। তোমার মরার কথা আমি শুনতে পারি না মা, আমার ভালো লাগে না। তুমি আবারও কান্না করছো, দেখো মা, তুমি এইভাবে কান্না করলে অসুস্থ হয়ে যাবে তো। আমি একটা কিডনি বিক্রি করেছি, দুইটা তো আর বিক্রি করিনি। একটা কিডনি বিক্রি করলে মানুষ বাঁচে, দেখো আমি এখনো সুস্থ সবল তোমার সামনে দাঁড়িয়ে আছি। একটা কিডনি বিক্রির বিনিময়ে যদি আমার পরিবারের সকলের মুখে হাসি ফোটে, তাহলে কিডনি বিক্রি করে কি সমস্যা বলো তো? আমি যে কিডনিটা বিক্রি করেছি এর বিনিময়ে আমার বোনের বিয়েটা হবে, আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ হবে। এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে বলো তো মা? হ্যাঁ, তুমি সবার কথা ভাবলে, তোমার পরিবারের কথা ভাবলে, কিন্তু একটাবার নিজের কথা ভাবলে না। একটাবার তুমি আমার কথাও ভাবলে না। তোমার যদি কিছু হয়ে যায়, আমি কাকে নিয়ে থাকবো? আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? দেখো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমার কাছে সবচেয়ে আগে। আমার পরিবারের সুখটা আমি দেখতে চেয়েছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে চেয়েছি। এই যে কিডনিটা বিক্রি করেছি, এই টাকা দিয়ে আমার ভাইটার স্বপ্ন পূরণ হবে, একটা বাইক কিনতে পারবে। আমার বোনটার
সসম্মানে বিয়ে হবে, গহনা কিনতে পারবে, আর কোনো সমস্যা থাকবে না আমাদের পরিবারে। ভাইয়া তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাবো না, আর আমার বিয়েও দিতে হবে না। আমি শুধু তোমাদের সাথে থাকতে চাই। হ্যাঁ, তানিয়া ঠিকই বলছে। আমার বাইক কেনার কোনো দরকার নাই, আমার বাইক লাগবে না। আমার বন্ধুরা যা বলার বলুক, আমি বাইকটা কিচ্ছু চাই না। ভাইয়া আমরা তোমাকে চাই, আর কিচ্ছু চাই না ভাইয়া। ভাইয়া আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় আবদার করছি ভাইয়া। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া। ধুর পাগল, তোরা আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? আরে আমি তো তোদের বড় ভাই। বাবা যখন মারা গিয়েছিল তখন তো আমি বলেছিলাম তোদের সমস্ত আবদার আমি পূরণ করব, তোদের সমস্ত সমস্যা আমি দেখব, কিন্তু আমি পারিনি। আমি তোদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারিনি, এটা ভেবে আমার খারাপ লাগতো। কিন্তু আজকে আমার ভালো লাগছে যে তোদের আবদারগুলো আমি পূরণ করতে পারছি। আমি কিডনি বিক্রি করে আর যাই করি না কেন, তোদের সমস্যাগুলোর সমাধান করতে পারছি। আজকে এটা ভেবে ভালো লাগছে যে আমার মা আমাকে বুঝতে পেরেছে, আমার বোন আমাকে বুঝতে পেরেছে, আমার ভাই আমাকে বুঝতে পেরেছে। কিন্তু অথই, তুমি তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলো। আমি চাই না আমার মতো একটা অসুস্থ মানুষের সাথে তুমি তোমার সারাটা জীবন কাটাও। তুমি এটা কি বললে বলো তো? আমি তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তোমার একটা কিডনি তো কি হয়েছে? ডাক্তার যদি বলে তুমি আর একদিন বাঁচবে, তবু আমি তোমাকে ভালোবেসে যাব, আমি তোমাকেই বিয়ে করব। আজকে তো আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একটা ব্যক্তিকে ভালোবাসি যে তার মা বাবা ভাই বোন পুরো পরিবারকে ভালোবাসে। যে তার পুরো পরিবারকে ভালোবাসতে পারে সে তো সবাইকে ভালোবাসতে পারে। কিন্তু মা, আমার ছেলেটার কি হবে? আমার ছেলেটা একটা কিডনি নিয়ে বাঁচবে কিভাবে? আন্টি, আপনি এমন কোনো চিন্তা করবেন না, ওর কিছুই হবে না। আমার বাবা তো একজন ডাক্তার, আমার বাবাকে বললে ওর একটা কিডনির ব্যবস্থা হয়ে যাবে। আমি আবারও সৈকতের শরীরে একটা কিডনি প্রতিস্থাপন করব। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না, ওর কিছুই হবে না, ও একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে আপু, আমার একটা শর্ত আছে। তোর আবার কি শর্ত? শর্তটা হলো আমার বিয়ের আগে আপুকে ভাবি হিসাবে দেখতে চাই। শোন, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। আমি আজই ওদের বিয়ের ব্যবস্থা করছি। আরে আরে কি করছো? মারছো কেন? তুমি বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে টাচ করেছিস? আরে আজব ব্যাপার তো, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, তোমাকে টাচ করবো না তো কাকে টাচ করবো আমি? ছেঁড়া কথা শুনে লাখ টাকার স্বপ্ন দেখছিস? শোন, নেহাতি আমার বাবা আমাকে এই বিয়েটা করার জন্য ফোর্স করেছিল, নাহলে তোর মতো ছেলেকে আমি জীবনেও বিয়ে করতাম না। তুমি যদি বিয়েতে রাজি না থাকতে তাহলে বিয়ে করেছো কেন? ওই যে বললাম, আমার বাবা আমাকে ফোর্স করেছিল, এই কারণে শুধুমাত্র আমি এই বিয়েটা করেছি। কিন্তু তোর বাসায় আমি বেশি দিন থাকবো না, আমি এখানে কিছুদিন থেকে তারপর তোকে ডিভোর্স দিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে যাব। তোমার যদি আমাকে বিয়ে করার নাই হতো তাহলে তোমার বাবাকে বলতে যে বাবা আমার অন্য কোনো ছেলেকে পছন্দ আছে, এই ছেলেকে আমি বিয়ে করবো না, তাহলে তোমার জীবনটাও নষ্ট হতো না, আমার জীবনটাও নষ্ট হতো না। দেখ, এখানে আমার জীবন নষ্ট হওয়ার কিছু নেই। আমার মতো কোটিপতির মেয়ের এরকম 2-4টা বিয়ে করলে কেউ কিছু বলবে না, কোনো সমাজও আঙুল তুলে কথা বলবে না। কিন্তু সেক্ষেত্রে তোকে অনেকে অনেক কথা শোনাতে পারে। এখানে আমার জীবন নষ্ট হওয়ার কোনো কিছুই নেই, আর আমি এসব একদমই চিন্তা করছি না। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে আদর করে বড় করেছে, আদর করে বড় করে যে তোর মতো একটা বাদরের গলায় ঝুলিয়ে দিবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। শোন, তোর সাথে এত কথা বলতে আমার একদমই ভালো লাগছে না, বের হ, এই রুম থেকে এক্ষুনি বের হ। তুমি সব কি বলছোটাকে? হ্যাঁ, আমি বাইরে গিয়ে ঘুমাবো কিভাবে? তোর যেখানে খুশি সেখানে যেয়ে ঘুমা, বাড়িটা তোর ছোট না, তুই ওয়াশরুমে যেয়ে ঘুমা, সোফায় যেয়ে ঘুমা, কিচেনে যেয়ে ঘুমা, যেখানে খুশি ঘুমা, কিন্তু এই রুম থেকে এক্ষুনি বের হ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ। কাজটা তুমি একদম ঠিক করোনি। ঠিক করেছি না ভুল করেছি সেটা আমি পরে দেখবো, এখন তুই বের হ। আমি বলছি
বাবাজি, জামাই বাবাজি। আরে বাবা, আপনি আপনি এখন এখানে? আমার কথা বাদ দাও, আগে বলো তুমি এত রাতে এখানে শুয়ে আছো কেন? ইয়ে মানে বাবা, আমি বুঝতে পেরেছি। দেখো বাবা, আমার মেয়েটার মা মারা যাবার পরে আমি কোলে পিঠে করে মেয়েটাকে অনেক আদর যত্ন করে বড় করেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, অতি আদরে বাদর হয়ে যায়, আমার মেয়েটা সেরকমই একটা হয়েছে, খুব জেদি হয়েছে। আমি তাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। মেয়েটা তো একটু অহংকারী হয়েছে, তাই ভাবলাম তুমি একটা এতিম ছেলে, ভালো ছেলে, তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে তুমি আমার মেয়েটাকে সঠিক পথে আনতে পারবে। বাবা, তুমি ওর আচরণে কিছু মনে করো না। দেখো না, আজকে বিয়ের রাতেই আমাকেও তোমার বাড়িতে চলে আসতে হলো। কি জানি কখন আমার মেয়েটা তোমার সাথে খারাপ ব্যবহার করে বসে, আর সেটা কন্ট্রোল করার জন্যই কিন্তু আমার আজকে এখানে আসা। বাবা, তুমি কিছু মনে করো না, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি ছি, আপনি সব কি করছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আচ্ছা, অসুবিধা নেই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই শুনবো। বাবা, আমি হয়তো কালকে সকালে উঠেই চলে যাব, তোমার সাথে হয়তো দেখা নাও হতে পারে। তুমি আমার কথা মতো আমার মেয়েটাকে একটু ম্যানেজ করে নিও, কেমন? আপনি তো আজই এলেন, 2-4 দিন থেকে তারপর যান। আরে না না বাবা, আমি তো আসলে শ্বশুর হয়ে এভাবে থাকলে লোকজন খারাপ বলবে। সময় আছে তো, আসবো বিভিন্ন সময়, মেয়েকে দেখতে আসবো, তোমাকে দেখতে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক রাত হয়েছে, সকালও প্রায় হয়ে আসছে, যাও, বেশি সময় আর বাকি নেই, এবার তুমি তোমার রুমে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কি আমার মেয়েটাকে এখানে বিয়ে দিয়ে ভুল করলাম? মেয়ের সুখের কথা চিন্তা করে আর একটা মানুষের জীবন নষ্ট করলাম না তো? মারে, আমি জানি তুই একটু জেদি, তো সবেমাত্র বিয়ে হয়েছে, কিন্তু এই সময় তুই এমন কোনো কাজ করিস না যাতে জামাই কষ্ট পায়। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি এমন কিছুই করব না। তোমার সম্মানের দিকে আমার যথেষ্ট খেয়াল আছে। কিন্তু তোর এই কথার সাথে তো কাজের মিল খুঁজে পাচ্ছি না। গতকাল রাতেই আমি জামাইকে এখানে শুয়ে থাকতে দেখলাম, তারপরে আমি তাকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়েছি। আমি আবার কি করলাম বাবা? তুমি হয়তো বা ভুল কিছু শুনেছো। ভুল শুনেছি মানে? আমার নিজের চোখে যা দেখেছি সেটাকে তো আর অবিশ্বাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এমন ব্যবহার আর কখনো করব না। যদি সেটাই হয় তাহলে আমি সত্যি সত্যি খুব খুশি হব। আমি আজকে চলে যাচ্ছি, আমার থাকা সম্ভব না, জানিসই তো, অনেক ব্যস্ততা, প্রচুর কাজকর্ম। বাবা, তুমি আর 2টা দিন থেকে যাও না, আমার এখানে একদমই ভালো লাগবে না। না রে মা, এভাবে যদি থাকি তাহলে লোকজনও খারাপ বলবে, তার চেয়ে আমি মাঝে মধ্যে এসে তোদের খোঁজ খবর নিয়ে যাব, তাহলেই তো হলো, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে উঠি, ভালো থাকিস। সাবধানে যেও বাবা। কষ্ট দেব না, এমন কষ্ট দেব আমাকে ছাড়তে বাধ্য হবে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি আপনাকে কতবার বলেছি যে আপনি অফিসে যাওয়ার সময় আমাকে ডাকবেন না। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? অ্যাক্টিং করছেন আমার সাথে, তাই না? আপনার এসব অ্যাক্টিং আমার সাথে একদমই ভালো লাগে না। ও, বুঝতে পেরেছি, তুই এভাবে মানবি না, তাই না? তোকে না শিক্ষা দিতেই হবে, তুই এভাবে কোনোদিনও মানবি না। আমি তো দেখলাম তুমি জেগেই ছিলে। জেগেছিলাম মানে? দেখলাম তুমি হাত দিয়ে ফোন ধরলে, তাই ভাবলাম তুমি জেগেই আছো। এই, তোকে আমি কতবার বলবো যে এটা আমার একটা বাজে স্বভাব, আমি ঘুমের মধ্যেও ফোন টিপি। তুমি আমার সাথে তুই তুকারি কেন করছো? শাট আপ, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, ডোন্ট অ্যাডভাইস মি। আমি তোমাকে কোনো অ্যাডভাইস দিচ্ছি না, জাস্ট বললাম আর কি। আসছি।
হ্যালো রিয়া, তোমাকে আমি কতবার বলেছি যে ঘুম থেকে উঠে আমাকে একটা গুড মর্নিং মেসেজ করবে, না হলে একটা কল দিবে। আমি তোমার কলে ঘুম থেকে উঠতে চাই, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আরে বাবা, হঠাৎ আপনি আমার অফিসে? হ্যাঁ, হঠাৎই তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা বাবা, সব কিছু ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। দেখো বাবা, আমি তো আমার মেয়েটাকে চিনি, তুমি ওর সাথে একটু মিলেমিশে থেকো, কেমন? মেয়েটা আমার বড়ই আদরের। হ্যাঁ, মিলেমিশে তো থাকতেই হবে। আচ্ছা, এসব কথা বাদ দিন, কি খাবেন বলুন? না না, এখন কিছুই খাবো না, এক সময় তোমার বাসায় এসে খাবো, আমার মেয়ের হাতের রান্না খেয়ে যাব। আমার মেয়ের হাতের রান্না কিন্তু খুবই ভালো, আমাকে মাঝে মধ্যেই রান্না করে খাওয়াতো। আর মেয়েটা আমার একেবারে গুণে মানে দেখতে একেবারে আমার মতো হয়েছে। মেয়েটা একটু জেদি, সেটা তো তোমাকে আগেও বলেছি, কিন্তু মনটা কিন্তু ওর খুবই ভালো। তুমি যদি ওর সাথে ভালো ব্যবহার করো, দেখবে তোমার সাথে খুবই ভালো ব্যবহার করবে। আর এইভাবেই তো দুজনের মধ্যে সুখের সংসার তৈরি হবে, নাকি বলো? আচ্ছা ঠিক আছে, এক সময় বাসায় আসেন, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, আসতে এত দেরি হইলো কেন? তুমি তো জানো আমার বাসায় একটা আপদ থাকে, ওই আপদটাকে আগে বিদায় করতে হয়, তারপরে তোমার কাছে আসতে হয়। ওই আপদ তো অনেক আগে অফিসে চলে গেছে। হ্যাঁ, অনেক আগেই চলে গেছে, কিন্তু আমারও তো ফ্রেশ হতে হয়, নাস্তা করতে হয়, আর ছোটখাটো কত কাজ আছে না, বুঝতে পেরেছো? আচ্ছা বুঝলাম, এখন কোথায় যাওয়া যায় সেটা বলো। চলো মার্কেটে যাই। মার্কেটে কেন? তোমার জন্য একটা টি শার্ট কিনবো। টি শার্ট কিনতে কি মার্কেটে যাইতে হয়? তুমি আমার টাকা দিয়ে দিবা, আমি নিজে মার্কেটে যাই পছন্দ করে কিনে নেব। চলো না আজকে ওই যে রানার ফ্ল্যাটে যাই। নো নো, আমি কোনো ফ্ল্যাটে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার বাসায় যাই। আমি কোনো বাসায়ও যেতে পারবো না, তবে হ্যাঁ, যদি আমরা বিয়ে করি সেক্ষেত্রে তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। তাহলে আর কি, চলো মার্কেটে যাই। একটা টি শার্ট পছন্দ হয়েছিল, ওইটা কিনা দিয়ে। ঠিক আছে, চলো। আজকে অফিসে বাবা আসছিলেন। কার বাবা এসেছিলেন? কিসের বাবা এসেছিলেন? তোমার বাবা এসেছিল। কেন? আমি তেমন কিছু জানি না, জিজ্ঞাসা করলাম, বললো আমাদের বাসায় একদিন আসবে। কবে আসবে? তা বলেনি, তবে যে কোনো দিন আসতে পারে। আচ্ছা ঠিক আছে, বাবা আসলে সেটা আমি দেখে নেবনি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আমার বাবা যেদিন বাড়িতে আসবে আপনি দয়া করে সেদিন বাড়িতে থাকবেন না, যে কোনো একটা কাজের বাহানা করে বাড়ি থেকে বের হয়ে যাবেন। কেন? কারণ এই স্বামী স্ত্রী খেলাটা না আমি আমার বাবার সামনে খেলতে পারবো না। এটা কোন ধরনের কথা? এতে বাবা কি মনে করবে? বাবা কি মনে করবে সেটা আমি বুঝে নেব। আপনাকে আমি যেটা বলেছি ঠিক সেটাই করেন। আপনি না অনেক বেশি কথা বলেন। আমি না আপনাকে নিজের ইচ্ছাতে বিয়ে করিনি, আমার বাবার ইচ্ছাতে আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। আমি চাইলেও এখন আপনাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ এখন আপনাকে ডিভোর্স দিলে আমার বাবা অনেক হার্ট হবে, আর আমি আমার বাবার কোনো ক্ষতি চাই না। তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি দয়া করে আমাকে ডিভোর্সটা দিয়ে দিলেই পারেন। আমি তোমাকে অনেক শখ করে বিয়ে করেছিলাম, তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমাকে অনেক ভালো মানুষ হিসেবে জানে, আমি তাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না। বরং তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নাও, এতে আমাদের মধ্যে সুখ শান্তি বিরাজমান থাকবে। আমি এটা কোনোদিনও পারবো না। বিয়ের আগে আমি কখনো কোনো রিলেশন করিনি, বোঝার পর থেকে কাজের ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রেখেছি, অন্য কোনো মেয়ের দিকে লক্ষ্য করার সময় হয়নি। তোমাকে যখন প্রথম দেখলাম তখন তোমাকে ভালো লেগে গেল, আর বিয়ের প্রস্তাবটা তোমার বাবার কাছে দিলাম। তোমার বাবাও আমাকে খুব পছন্দ করলো, তারপর তো আমাদের বিয়েটা হলো। আমার বাবা যে কেন আপনার মতো ছেলেকে পছন্দ করতে গেল আমি জানি না। দেখেন, এসব ক্যাচাল আমার একদমই ভালো লাগছে না। আমি আমার ফোনে আমার বন্ধুর সাথে প্রয়োজনীয় কথা বলছি, আপনি জানতো? প্রয়োজনীয় কথা, চ্যাটিং, বন্ধুত্ব। আসলে তুমি একটা ঘোরের মধ্যে আছো, একদিন ঠিকই টের পাবে।
আজকে তুই আর বিথি বেশ মজা আছে। কেন, ওদের আবার কি হয়েছে? আরে বিথির বাসায় কেউ নাই, তুহিন ওদের বাসায় চলে গেছে। দুজনে কি সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। জানো বেবি, আমারও না মন চায় যেদিন সৈকত বাসায় না থাকবে তুমি আমাকে বলবা, আমি তোমার বাসায় চলে যাব, তারপর আমরা দুইজন বিথি আর তুহিনের মতো কিছু সময় কাটাবো। আচ্ছা, তোমার মাথায় এসব ছাড়া কি অন্য কিছু নেই? আমি আছি বড় ঝামেলায়, একদিকে আমার বাবা, একদিকে বর নামের সেই উটকো ঝামেলা, আর একদিকে তুমি। আচ্ছা, তুমি যদি আমাকে ঝামেলাই মনে করো তাহলে আমাকে বাদ দিয়ে দাও। আমি তোমাকে বাদ দিয়ে দিব? আমাদের এতদিনের ভালোবাসা, এত কাটানো মুহূর্ত, এত স্মৃতি, এই সব কিছু আমি বাদ দিয়ে দিব? তাহলে সৈকতকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমরা বিয়ে করে ফেলি। আসবো তো, কিন্তু তার আগে আমাকে সবকিছু ম্যানেজ করে আসতে হবে। আমার বাবা অলরেডি 2 বার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে আরেকবার যদি স্ট্রোক করে তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না। তাই তো আগে আমাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, তারপর তোমার কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি মানলাম। এখন তুমি তো আমাকে একটু অন্যভাবেও সময় দিতে পারো। তুমি কি বলতে চাও বলো তো? আমি আসলে বিয়ের স্বাদ পেতে চাই, বাসরের স্বাদ পেতে চাই। ইম্পসিবল, বিয়ের আগে এটা কখনোই সম্ভব না। বুঝছি, তোমার তো বড় আছে, বিয়ের স্বাদের অভাব নেই। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। ওকে আমি সবসময় আমার কাছ থেকে 100 হাত দূরে রাখি, ঠিক আছে? তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আরে বসো, কোথায় যাচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করব না কেন? আমি তো তোমাকে বিশ্বাস করি। আমি শুধু তোমাকে চাই আমার রাজ্য সহ রাজকন্যা। তোমাকে একটা কথা বলি। আচ্ছা, একটু হোল্ড করো। দেখছেন আমি ফোনে কথা বলছি, আপনার টাইম সেন্স বলতে কিছু নেই, তাই না? ভদ্রতা তো একদমই আপনার মধ্যে নেই। এখন বলেন কি বলতে চান, বলে আমাকে উদ্ধার করেন। ফোন চার্জে লাগিয়ে ফোন ইউজ করা এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বিপদ হতে পারে। দেখেন, আমি আমারটা অনেক ভালো বুঝি। আপনার আর কিছু বলার আছে? না। ঠিক আছে, তাহলে যান, আল্লাহর ওয়াস্তে ফ্রেশ হয়ে আপনার খাবারটা খেয়ে ঘুমান। আমি ব্যস্ত আছি। ব্যস্ততা কার সাথে? রিয়াদের সাথে। What? রিয়াদকে আমি খুব ভালো করেই চিনি, ওর পরিবার সম্পর্কেও জানি। রিয়াদ তোমার সাথে পড়াশোনা করে, 2 বার ফেল করেছে। তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো আর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো। হ্যাঁ, রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার রিলেশন খুবই ভালো। আর আপনার যদি এই কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। দেখো, সমাজ, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছুই হচ্ছে আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসাকে ডিভোর্সের মাধ্যমে বিসর্জন দিতে পারবো না। আই এম সরি। এক্সকিউজ মি, আই এম সৈকত। জি, আমি আপনাকে চিনি। তার থেকে বড় কথা হচ্ছে আপনি আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, তার হাজবেন্ড। আপনাদের বিয়ের আগে আপনাকে আমি একবার দেখেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি কি আমাকে কিছু বলবেন? রিয়া, রিয়াদ নামের ভেতরে কিন্তু দারুণ একটা মিল আছে, তাই না? হ্যাঁ, এই নামের মিল থাকার কারণে ওর সাথে আমার প্রথম ফ্রেন্ডশিপটা হয়েছিল। আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপটা কি শুধুমাত্র ফ্রেন্ডশিপের মধ্যেই নাকি একটু বেশি? সেটা আমার কাছে না শুনে আপনার ওয়াইফ রিয়া, তার কাছেই তো শুনতে পারেন। আমি অনেক কিছুই পারি, কিন্তু কিছুই করছি না, শুধুমাত্র ধৈর্য ধরে আছি। ধৈর্য না ধরে অ্যাকশনে চলে যান, তাতে আপনারই লাভ হবে। আরেকটা কথা শুনুন, মানুষকে রাস্তার মধ্যে ডেকে সময় নষ্ট করবেন না, কারণ আপনার সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার সময়ের মূল্য আছে। আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু কৌশলগত কারণে নিজেকে সংযত রেখেছি। কিরে, কেমন আছিস? বাবা, তুমি আমার বাসায়? তুমি আমাকে বলে আসবে না? অ্যাটলিস্ট একটা কল দিয়ে আসতে। কেন? আমি তো জামাই বাবাজিকে বলেছিলাম যে একদিন মেয়ের বাসায় গিয়ে ওর হাতে রান্না খাবো। কেন, তোকে বলেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ,
তুমি চলে এসেছো? হ্যাঁ। তাহলে তোমরা দুজন ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? না, এমনিতেই। বাবা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। কিন্তু আপনি আসছেন, আমি তো থাকতে পারছি না। আমার তো বাইরে কাজ আছে, যেতে হবে। বলো কি বাবা, আমি তো আরো ভাবলাম যে আমি আসছি, তিনজনে মিলে একসাথে গল্প করবো, জম্পেশ আড্ডা হবে। হ্যাঁ, আড্ডা দিতে বলে তো ভালোই হতো। বাবা, ও না আমাকে অনেক আগেই বলেছিল যে আজকে ওর একটা কাজ আছে। ও তো আর জানে না যে তুমি বাসায় আসবে। ওকে যেতে দাও। শোনো, তুমি যাও, আমি বাবার সেবা যত্ন করছি। আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, বাবা, আজকে কিন্তু তুমি আমার বাসায় থাকবে, কারণ আজকে সৈকত আর বাসায় আসবে না। আজকে আমরা অনেক আড্ডা দেবো আর গল্প করব। ঠিক আছে মা, কিন্তু কালকে সকালে তো আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, ওটা কালকে দেখা যাবে। আমি তোমার পছন্দের খাবারের ব্যবস্থা করছি, তুমি বসো। হ্যাঁ, জামাই বাবাজির মতি গতি তো ভালো মনে হচ্ছে না। বাইরে তার এমন কি কাজ? বলো, কি এমন জরুরি কথা? তার আগে বলো, তোমার আসতে এত দেরি হইলো কেন? আমার বাবা এসেছিল বাসায়, বাবাকে আগে বিদায় করেছি, তারপর তোমার সাথে দেখা করতে এসেছি। এখন বলো, কি এমন জরুরি কথা যার জন্য আমাকে এখানেই আসতে হবে? তুমি আমাকে ফোনে বলতে পারবে না। তোমার প্রাণের স্বামী সৈকত সাহেব আসছিল আমার সাথে দেখা করতে। কি বলো? ও কি কথা বললো? আমাকে জিজ্ঞেস করলো তোমার আর আমার মধ্যে রিলেশন কি। আর তুমি কি বললে? আমি তো বলে দিছি জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে, কিন্তু সোহানের এত বড় সাহস, ও তোমার সাথে দেখা করতে চলে এসেছে। আরে বেবি, এত মাথা গরম করা যাবে না। যা কিছু হবে সব কিছু আমার প্ল্যান মতোই হবে। আর শোনো, বেশি মাথা গরম করলে আমাদের সব প্ল্যান একদম ভেস্তে যাবে। তোমার প্ল্যান মানে? আরে মানে আমার প্ল্যান মানে হচ্ছে আমাদের প্ল্যান, মানে সেটাই। শোনো, আর যাই হোক, সৈকত যে আমার সাথে দেখা করছে এই বিষয়টা এত বেশি পাত্তা দেওয়া যাবে না। বেশি পাত্তা দিলে মাথায় উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। চলো কোথায়? আমার বাসায়। আজকে আমরা আমাদের বাসায় আড্ডা দিব। কিন্তু সৈকত? ও গতকাল বাসা থেকে বের হয়েছে, এখন আসবে না। চলো যাই। আরে তুমি এটা আগে বলবো না, আমি তো তাহলে কালকেই চলে আসতাম। তোমাকে যে আমি বাসায় নিয়ে যাব তা আমি মাত্রই ভাবলাম। এখন চলো। আচ্ছা, আমাদের মেয়ে হলে কি নাম রাখবা? তোমার নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর, মানে মেয়ের নাম হবে রিরি। রিরি? এটা কোনো নাম হলো নাকি? এটার অর্থ কি? আরে নামের আবার অর্থ লাগে নাকি? নাম তো হলেই হয়। আর এই নামটা কিন্তু বেশ আনকমন হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। বাহ, বেস্ট ফ্রেন্ড এখন বাসার ভেতরেও চলে আসে নাকি? আপনি এখন কেন এসেছেন? আপনি আসার আগে আমাকে একটা কল দিয়ে আসতে পারেননি? মেবি আমার ভুল হয়ে গেছে, আমি ভুল সময় চলে এসেছি। আমি চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে এই বাসাটা আমার না। আরে ভাইয়া, আপনি কোথায় যাবেন? এটা তো আপনারই বাসা। আর আমি তো এই বাড়িতে আসছি বেড়াতে, মানে আমি এ বাড়ির মেহমান। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর সাথে কালকে দেখা হবে যদি তুই বের হতে পারিস। ভাইয়া, আমি আজকে আসি। এভাবে আর পারছি না, আমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে। কি ব্যাপার বাবা, তোমার এমন কি কথা যার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আসলে একটা চরম সত্য কথা যেটা আপনার কাছ থেকে লুকিয়েছি আমি। রিয়া রিয়া? কি করেছে রিয়া? রিয়ার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু রিয়া আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেয়নি। মানে ও আমাকে কখনো পছন্দ করে না। রিয়া ঠিক আছে বাবা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে, চলো যাই। বাবা, তুমি লাগেজ নিয়ে হঠাৎ আমার বাড়িতে? তোর বাসায় একেবারে চলে এলাম রে মা। মানে? চিন্তা করছিস কেন রে মা?
জামাই বাবাজিরে আমি ম্যানেজ করে নেব। কতদিন আর বাঁচবো বল? এখন থেকে তোর সাথে লম্বা একটা সময় কাটাতে চাই। চিন্তা করিস না তো। শোন, এখন থেকে তুই যেখানে থাকবি আমিও তোর সাথেই থাকবো। জি বাবা। দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার তো ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দে, জার্নি করে আসছি না। হ্যাঁ বাবা, চলো। তোমার শাশুড়ি আম্মা একটা কথা বলতেন, সমস্যা যত বড় সমাধান তার চেয়েও বড়। আম্মু ভুল বলতো। কেন ভুল বলতো কেন? কারণ কিছু কিছু সমস্যা আছে যেটার সমাধান হয় না, আর কাউকে বলাও যায় না। আমি রিয়ার সাথে একমত বাবা। আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না, কারণ কোনো কিছু হলে আলোচনার মাধ্যমে তার নিমেষেই সমাধান করা সম্ভব। দরকার শুধু পজিটিভ চিন্তা করা। বিষয়টা যখন নেগেটিভ, তখন পজিটিভ চিন্তা কি করে আসে বাবা? বাবা, আমার অনেক ঘুম পাচ্ছে, তোমরা এখন যাও, আমি ঘুমাবো। তোমরা মানে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা ঘুমাও, আমি গিয়ে শুয়ে পড়ি। তুমি চিন্তামুক্ত থাকতে পারো। তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। বিশ্বাস রাখতে পারো, কোনো ক্ষতি হবে না। আমাকে একটা বালিশ দাও। আচ্ছা, তোমাকে না কত করে বলেছি মোবাইল চার্জে লাগিয়ে চাপাচাপি করবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আমার চিন্তা আমি করতে পারি, আপনার চিন্তা আপনি করেন। ওকে, অ্যাজ ইউর উইশ। কখনো বিপদ আসলে তখন না কিছু বলো না। কাল রাতে তো একসাথেই ছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে না, আমি তোমাকে সন্দেহ করব কেন? আমি তোমাকে কখনোই সন্দেহ করি না। তোমার কোলে একটা বাচ্চা থাকলেও আমি তোমাকে সন্দেহ করব না। তুমি জানো তোমার জন্য আমি কত ঝামেলায় আছি। কিরে মা, তুই এখানে? আর এই ছেলেটাকে? বাবা, ও আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আমি ভালো আছি। আচ্ছা মা, আমি তোর বাসায় এলাম আর জামাই অফিসে গেল, আর এদিকে তুই এইখানে। আমার কি আর একা একা বাসায় ভালো লাগে? আর এই জন্যই তো হাঁটতে বেরিয়ে এলাম। ভালোই হলো তোদের পেয়েছি। এখন তোদের সাথে আমি একেবারে জমিয়ে আড্ডা মারবো, বন্ধুর মতো। কেমন হয় বল? হ্যাঁ আঙ্কেল, খুব ভালো হয়। তিনজন আড্ডা দিতে পারলে ভালো হতো, কিন্তু আঙ্কেল আমার তো একটু কাজ আছে। আচ্ছা সমস্যা নেই, তুমি চলে গেলে আমি ওর সাথে আড্ডা মারবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি চলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা শোন, তোর সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, চলো আমরা বাসায় যাই, ওইখানে যে গল্প করব, আর তোমার কি কথা আছে শুনছি। কেন? এখানেই তো ভালো ছিল। না বাবা, এখানে আমার ভালো লাগছে না, চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। জান, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, চলো না আমরা পালায় বিয়ে করে ফেলি। এই যে দেখো না কত ডিস্টার্ব, তোমার বাবা ডিস্টার্ব করতেছে, তোমার হাজবেন্ড ডিস্টার্ব করতেছে, আমার না এত ডিস্টার্ব আর আমি নিতে পারতেছি না, একদম আমার ভালো লাগতেছে না। আচ্ছা জান প্লিজ চলো না পালায় বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই করতে হবে। এতদিন তো বাবাকে নিয়ে টেনশন করছিলাম, কিন্তু আমার মনে হয় কি জানো, বাবা না অলরেডি আমাদের বিষয়ে সবকিছু জেনে গেছে, তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। আমি প্রথমে কিছু কিছু জিনিসপত্র তোমার কাছে ট্রান্সফার করব, ধরো কিছু গহনা, টাকা পয়সা, তারপর আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে? আরে বোকা, আমার কাছে তোমার চেয়ে দামি আর কি আছে? শোনো না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি চলে এসো আমার কাছে। সেটা তো আমি জানি, কিন্তু তোমারও তো বুঝতে হবে তোমার কাছে যেহেতু কিছু নেই, আমাদের তো গেলে থাকার জায়গা থাকবে না, খাবো কি, পরবো কি, তখন কি ভালোবাসা দিয়ে হবে? আমরা ভালোবাসা উপভোগ করব, ভালোবাসা থাকবো, ভালোবাসায় খাবো। সবকিছু ভালোবাসা দিয়ে হয় না, বুঝতে পেরেছো? টাকা পয়সা সম্পত্তি খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দেখো কি করতে পারো। আর যত টাকা পয়সা গয়না গাটি যাই আনো না কেন, এগুলো তো আর আমার হবে না, তোমারই থাকবে। আর তোমার মানে তো আমার। হ্যাঁ, আমার মানে তো তোমারই হলো।
এই কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মুখ পুড়ে গেছে। পুড়ে গেছে? বাবা ডাক্তার, ডাক্তার, আমি এখনই ফোন করছি। ডাক্তার সাহেব, যেভাবেই হোক ওকে আপনি সুস্থ করে তুলুন। ডোন্ট ওয়ারি ইয়ং ম্যান, শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। আর আশা করি ও দ্রুতই সুস্থ হয়ে যাবে। জি ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। দেখুন, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আচ্ছা বাবা, তুমি অফিসে যাবে না? না বাবা, আমি অফিস যাব না। আমি ছুটি নিয়েছি। যতদিন না পর্যন্ত রিয়া সুস্থ হচ্ছে ততদিন আমি অফিসে যাব না। কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না। তার বিকল্প ব্যবস্থা করেই এসেছি। আচ্ছা, এখানে প্রেসক্রিপশনে আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলোকে টাইম মতো খাওয়াবেন। আর আমি রাতে আবার দেখতে আসবো। কেমন? ঠিক আছে। নিন। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আসতে বললো কেন? তুমি তো দেরি করলে কেন? আমি হসপিটাল থেকে ডাইরেক্ট এখানে এসেছি। আমি কিছুই আনতে পারিনি, আমার মুখের অবস্থা খুবই খারাপ। চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব মানে কোথায় যাব? সেখানে গেলে আমাদের কেউ আর খুঁজে পাবে না। কিভাবে যাব? তুমি কি সেই পরিমাণ টাকা পয়সা আনতে পারছো? বললাম তো, আমি আমার সাথে কিছুই আনতে পারিনি। আমি ওইখান থেকে পালিয়ে এসেছি। দেখি তোমার মুখের কি অবস্থা। তোমার মুখের অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, শোনো, এই অবস্থায় রাস্তায় ঘোরাফেরা না করে যাও, তুমি বাসায় যাও, রেস্ট করো, আমিও যাই। যাই মানে? আমরা পালিয়ে যাব না? আই এম সরি, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না, তোমাকে বিয়েও করতে পারবো না। তুমি একটা বিষয় ভেবে দেখো তো, তুমি একটা মুখ পোড়া বিবাহিতা, আর এমন টাকা পয়সাও নিয়ে আসোনি যে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। তো কিচ্ছুই তো নেই, আমি কেন তোমাকে বিয়ে করব? আর শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না, আমিও তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? ধুর, ভালোবাসা ভালোবাসা খায় নাকি মাথায় দেয়? দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি কোনো চিন্তা করো না, যত টাকা লাগুক আমি তোমার চিকিৎসা করাবো। দরকার পড়লে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তোমার ফেস আগের মতো করে ফেলবো। তবুও তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার কাছে বেশি কিছু চাই না, কখনো স্বামীর অধিকার নিয়েও আসবো না। শুধু তোমার পাশে থেকে একটু ভালোবাসার সুযোগ দিও। আমার কোনো অভিমানও থাকবে না, অভিযোগও থাকবে না। আমার মুখে কিছুই হয়নি। মানে? মানে আমি গেম খেলছিলাম, আর এই গেমে তুমি জয়ী হয়েছো। আমি যা কিছু করেছি এখন পর্যন্ত সবকিছু প্ল্যান করে করেছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে কে আমাকে বেশি ভালোবাসে। ও তো আমাকে একটুও ভালোবাসে না। যখনই দেখলো আমার মুখের এই অবস্থা, আমি ওর জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু আনতে পারিনি, আমাকে ফেলে রেখে চলে গেছে। আর তোমাকে দেখো, তুমি সবকিছু জানার পরও আমাকে এভাবেই মেনে নিয়েছো, আমার মুখটা ঠিক করতে চেয়েছো।
তুমি আমাকে মাফ করে দাও। আমি কোটিপতি বাবার অহংকারী মেয়ে ছিলাম। অহংকার করে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে না? হ্যাঁ, দেব তো, অবশ্যই দেব। কি ব্যাপার, আপনি আমার স্ত্রীর দিকে এরকম ভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনার শেষ ইচ্ছা ছিল আমার বাড়িতে আসার। আপনার কিছু বলার থাকলে বলুন। জি স্যার, আছে। আমার অনেক কথা বলার আছে স্যার। ওগো, তুমি আমাকে নিয়ে যেতে বলো না, আমার কেমন যেন ভয় লাগতেছে। উনি কেমন ভাবে তাকিয়ে আছে? ভয়ের কিছু নেই, উনি ফাঁসির আসামি। আজ রাত 12টা 1 মিনিটে তার ফাঁসি হবে। বলুন, কি বলতে চান? আমি যদি স্যার আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছার কথা বলি, আপনি পূরণ করতে পারবেন স্যার? স্যার, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি আপনার স্ত্রীকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই। একবার অনুমতি দিবেন স্যার? আপনার স্ত্রীকে আমার বুকে জড়িয়ে নেওয়ার যদি একবার অনুমতি দিবেন। হোয়াট? আপনি এসব কি বলছেন? আপনি আমার ওয়াইফকে কেন জড়িয়ে ধরতে চান? কারণ আমি ওর জন্মদাতা পিতা, ওর মেয়ে। না না, এই বুড়িটা মিথ্যা কথা বলতেছে। আমি কেন তার মেয়ে হতে যাব? আমি আপনার মেয়ে না। আমি যতদূর জানি আপনি পেশায় একজন মুচি, আর একজন মুচি হয়ে জজের স্ত্রীকে আপনি নিজের মেয়ে দাবি করছেন। এর যথার্থ প্রমাণ আছে আপনার কাছে? জি স্যার, প্রমাণ আছে। তাহলে শুনো। এই যে আমার জুতোটা একটু সেলাই করে দেন তো, তার আছে, একটু তাড়াতাড়ি দেন। তুমি জানো, তোমরা ঢাকায় আসার পরে তার কিছুদিন পরে আমিও ঢাকায় চলে আসি। এরপর তন্ন তন্ন করে তোমাদের খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আচ্ছা, এখন বলো আমার মেয়েটা কোথায়? কতদিন আমার মেয়েটাকে দেখি না। কি হলো শিখা, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, আমার মেয়েটা কোথায় বলো। তুমি তাহলে আমাদের খুঁজতে খুঁজতে ঢাকা পর্যন্ত চলে এসেছো। আমার মেয়েকে আমি কেন এই গ্রাম থেকে নিয়ে এসেছি? কারণ আমি চাইনি আমার মেয়ে তোমার মতো মুচির পরিচয়ে বড় হোক। তোমার মতো মুচির মেয়ে হয়ে যদি ও বড় হতো, তাহলে ও ভালো স্কুলে পড়তে পারতো না, ওর জীবনটা সুন্দর হতো না। তাই তো আমার মেয়ের জীবন থেকে মুচি বাবার নাম মুছিয়ে ফেলার জন্য আমি আমার মেয়েকে ঢাকায় নিয়ে এসেছি। আর তুমি পেছনে পেছনে চলে এসেছো। মুচি হলেও তো আমি ওর জন্মদাতা বাবা। আমি ওকে জন্ম দিয়েছি, জন্মের পর কোলে পিঠে করে কত আদর করেছি। এরপর একটু বড় হওয়ার পরে তুমি আমার মেয়েটাকে নিয়ে চলে আসলে, আমাকে জানাওনি। আমি তো বাবা, আমি তো মেয়েকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হচ্ছিল। এই জন্যই আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে জীবন জীবিকার জন্য এই মুচির কাজ করছি। কি করব? কিন্তু এখন তোমাকে যখন পেয়ে গেছি, আমি আমার মেয়েটাকে দেখতে চাই। তুমি তুমি আমার জীবন থেকে আমার মেয়ের নামটা মুছে ফেলতে পারো না। চুপ করো, তুমি কখনোই আমার মেয়ের মুখ দেখতে পারবে না। আর আমি আমার মেয়েকে কখনোই বুঝতে দিব না যে ওর বাবা একজন মুচি ছিল। আমি দিন রাত কষ্ট করে চাকরি করে আমার মেয়েকে এই শহরের সবচাইতে ভালো স্কুলে পড়াচ্ছি। সেখানে কাউকেই বুঝতে দেব না আমার মেয়ের বাবা একজন মুচি ছিল। ভুল করেও আমাদের পিছু পিছু আসবে না, আর কখনো আমাকে বউ বলে দাবি করবে না। শিখা, শিখা দাঁড়াও, দাঁড়াও, শোনো।
শিখা, শিখা দাঁড়াও, ও দাঁড়াও শিখা। শিখা, শিখা তুমি আমাকে অস্বীকার করো, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মেয়ের মুখটা একটু আমাকে দেখতে দাও। রাস্তার মানুষজন কিন্তু তাকায় তাকায় দেখতেছে, আমার সামনে থেকে সরে যা বলতেছি। না, আমি আমার মেয়ের মায়া ভরা মুখটা না দেখা পর্যন্ত এখান থেকে এক পাও নড়বো না। তুমি আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দাও। তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি গ্রাম থেকে আমি আমার মেয়েকে শহরে নিয়ে এসেছি? যে মেয়েকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, কি করে ভাবলে একজন মুচির কাছে আমি সেই মেয়েকে দিব? কেন? আমার মেয়ের প্রতি কি আমার কোনো অধিকার নেই? আমি ওর বাবা, আমি ওকে জন্ম দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত দিয়ে দাও। আমি কিন্তু ভালো করে বলছি, আমার পথ থেকে সরে দাঁড়াও। আমার মেয়েকে না পাওয়া পর্যন্ত এখান থেকে আমি কোথাও যাব না। দাঁড়া, মজা দেখাচ্ছি। এই ছিনতাইকারী, ছিনতাইকারী, কে আছো? কি করছো? সব কিছু নিয়ে গেল। এই কে আছো? বাঁচাও আমাকে, সব কিছু নিয়ে গেল। কি করছো? সব কিছু নিয়ে গেল। এই কে আছো? বাঁচাও আমাকে, সব কিছু নিয়ে গেল। কি করছো? সব কিছু নিয়ে গেল। আরে আন্টি না? কি করছো? সব কিছু নিয়ে গেল। সব কিছু নিয়ে গেল। কিনেছস বল, কিনেছস? ভাই বিশ্বাস করেন, আমি কিছু চিন্তাই করিনি। মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ, তুই আমার ফোন নিয়ে টানাটানি করিস তাই? তোরে আজকে পুলিশে দিব, এরকম চিন্তা সব আজকে পুলিশে দেওয়া লাগবে। ঠিক আছে, পুলিশে দেওয়ার দরকার নেই, এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা আন্টি যান, আমরা দেখতেছি, আপনি যান, ব্যাপারটা আমরা দেখতেছি। যান যান যান, আপনি যান, আপনি যান। এই, দেশে চিন্তার অবস্থা এমনি অনেক বেশি, তোর মতো 2-3টা মরলে শুয়ে হবো না। এই মার ভাই ভাই ভাই, আর মারি না। বাহ, আপনি ওই দিনে ছিনতাইকারী না? দেখে ভালো লাগতেছে। শুনেন, এটাই ভালো, লাগলে মুচির কাজ করে খাবেন, তাও ছিনতাই করবেন না। ভাই বিশ্বাস করেন, আমি আসলে চিন্তাইকারী না। আপনি আবার মিথ্যা কথা বলতেছেন। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা কথা বলতে পারবেন? কি কথা? ওই যে সেদিনকার যে মহিলা আমার চিন্তাইকারী বানিয়েছিল, ওই যে আপনি তারে আংটি বলে ডাকছিলেন, উনি কোথায় থাকেন, বাসা কোথায়, ওনার ঠিকানাটা একটু বলতে পারবেন? কেন, কি দরকার? এখন যদি বলি সে আমার বউ, তাহলে বিশ্বাস করবে না, ঠিকানাও দেবে না। আসলে ভাই বিষয়টা হচ্ছে কি, আমি সেদিনকার কর্মকাণ্ডের জন্যে খুব অনুতপ্ত, এই জন্যে তার কাছে ক্ষমা চাইতে চাচ্ছি। আপনি যদি ঠিকানাটা দেন তাহলে ওনার বাসায় গিয়ে আমি একটু ক্ষমা চেয়ে নিতাম। আর দেখেন না, এই যে আমি সব কিছু বাদ দিয়ে এখন জুতা পলিশ করা শুরু করছি। আরে আশ্চর্য, আপনি না একটু আগে বললেন আপনি ছিনতাইকারী না, এখন আবার বলতেছেন আপনি ছিনতাইকারী, ওই দিনের ঘটনার জন্য ক্ষমা চাইতেছেন। ঘটনা কি বলেন তো ভাই ভালো মতো? আসলে ভাই সবার সামনে তো সব কিছু বলা যায় না, এই জন্য একটু গোপনে গিয়ে আমি ওনার কাছে ক্ষমা চাবো, এই আসবে। আচ্ছা ঠিক আছে, ওনার ঠিকানাটা দিচ্ছি। শোনেন, ওনার বাসা হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টরে যাবেন, 39 নম্বর বাসা, ঠিক আছে? লিফটটা 2-এ থাকে উনি। আপনারে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এইটা কি 7 নম্বর সেক্টর 39 নম্বর বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কার কাছে আসছেন? ওই যে একটা মেয়ে থাকে ওর মায়ের সাথে, ওই বাসাটা কি? ও, আপনি কি শিউলির মায়ের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ভাই। ও,
তারা তো 2 দিন আগে ভাড়া ছেড়ে দিয়ে চলে গেছে। বলেন কি ভাই? আচ্ছা ভাই, ওরা এই বাসা ছেড়ে কোথায় গেছে আমাকে একটু বলতে পারবেন? সেটা আমি কেমনে বলবো? উনি তো এখান থেকে 2 দিন আগে চলে গেছে, কিন্তু আপনি শিউলির মাকে কেন খুঁজতেছেন? আসলে ভাই, ওই শিউলি মেয়েটা আমার মেয়ে। ও তাই নাকি? আপনি শিউলির বাবা? কিন্তু শিউলির মা তো কখনো বলে নাই যে আপনি শিউলির বাবা। আপনাকে তো আমি দেখছি রাস্তার পাশে আপনি জুতো সেলাই করে। আসলে আমি মুচি বলে শিউলির মা আমার পরিচয় কোথাও দেয় না। আমার মেয়েটাকে নিয়ে আমাকে না বলে গ্রাম থেকে ঢাকায় চলে আসছে। আমি আমার মেয়েটার টানে ঢাকায় চলে এসেছি ভাই। আরে ভাই, আপনি আরো কয়েকটা দিন আগে আসবেন না? তাহলে তো আপনার মেয়েকে নিয়ে যেতে পারতেন। ভাই, কতদিন আমার মেয়েটা রেখে দেখি না, ওর জন্য আমার মুখটা ফেটে যাচ্ছে। থাক, আপনার কান্নাকাটি করেন না। আপনার মেয়েটা না অনেক সুন্দর, যে দেখে তার মায়ে পড়ে যায়। ভাই, একবার ভেবে দেখেন ভাই, আমি একজন মুচি বলে আমার সন্তানকে আমার মুখ থেকে কেড়ে নিয়ে গেছে। আপনিই বলেন এটা কি তার ঠিক হয়েছে? শিউলির মেয়েটা ঠিক করে নাই, কিন্তু আমি মানুষ হিসেবে আপনার দুঃখটা আমি বুঝি। আপনি একজন মুচি হলে কি হয়েছে, আপনার দুঃখ কেউ না বুঝলেও আমি বুঝি। ভাই, আমি যদি কখনো শিউলি আর শিউলির মার সন্ধান পাই, অবশ্যই আপনাকে আমি জানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তো আমার এই মুচির দোকানটা চিনেন, যদি একটু গিয়ে আমাকে জানান আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। কি ব্যাপার, সারাক্ষণ এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন হাসি খুশি থাকার সময়। তুমি যদি মন খারাপ করে বসে থাকো তাহলে ভালো লাগে বলো তো? আসলে আম্মুকে অনেক মিস করছি, আম্মুর কথা অনেক মনে করতেছি। দেখো, চিরদিন কারো বাবা মা বেঁচে থাকে না। মানুষ মরণশীল, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমরা এই যে বেঁচে আছি, কখন মারা যাব ঠিক নেই। তাহলে শুধু শুধু এই বিষয় নিয়ে মন খারাপ করে লাভ আছে? তোমার মায়ের জন্য শুধুমাত্র দোয়া করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। তবুও তো আম্মুর কতটা স্বপ্ন ছিল জানো, যে আমার অনেক বড় ঘরে বিয়ে হবে, আমি সুখে শান্তিতে সংসার করব। কিন্তু আফসোস, আম্মু আমার সুখটা দেখে যেতে পারলো না। দেখো, আমার বিয়ে ঠিকই হলো, কত বড় বাড়িতে আমি বউ হয়ে এসেছি, আমার স্বামী কিনা জজ, অথচ আমার সুখটা আমি আম্মুর সাথে ভাগ করে নিতে পারলাম না। তুমি এতটা মন কেন খারাপ করছো বলো তো? তোমার বাবা তো এখনো বেঁচে আছে, তোমার মা তোমার বিয়ে দেখে যেতে পারেনি তো কি হয়েছে? তোমার বাবা তো আমার হাতে তোমাকে তুলে দিয়েছে, তাই না? এর থেকে বড় পাওয়া কি হতে পারে? দেখো, আমার সেই সৌভাগ্য হলো না। আচ্ছা, এসব কথা বাদ দাও, চলো ঘরে চলো, ঘুমোতে হবে, অনেক রাত হয়েছে। কালকে সকালে আবার কোর্ট আছে, ওঠো। এই দাও দাও দাও, এই দাও। আপনারা চেনা চেনা লাগতেছে। ও, এবার আমি চিনতে পারছি, আপনি শিউলির বাবা না? আমি না আপনারা কত জায়গায় খুঁজতেছি। ভাই, আমার মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে? আপনার শিউলির খোঁজ পাওয়া গেছে? আপনার তো কপাল খুইলা গেছে, আপনার মুসিগিরি করতে হইব না। আপনি এসব কি বলছেন ভাই? আরে তোমার বউ আমাদের বাসা ছেড়ে অন্য বাসায় যাওয়ার পর দুর্ঘটনায় মারা যায়। ভাই, আমার শিউলির মা বেঁচে নেই ভাই। তাহলে আমার শিউলি মা এত বছর কার কাছে ছিল? আরে ভাই, আমি ওই কথাই তো বলতেছি। শিউলির মা মারা যাওয়ার পরে ওই বাড়ির যে মালিক আছে, ওই মালিক যদের সাথে আপনার মেয়ের বিয়ে দেয়। কি বলছেন ভাই? আমার মেয়েটার বিয়ে হয়ে গেছে? আচ্ছা ভাই, আমার মেয়েটা এই মুচি বাবাকে চিনতে পারবে তো? আচ্ছা ভাই, ওর কার সাথে যেন বিয়ে হয়েছে বললেন? জজের সাথে। আচ্ছা, ওই জজের বাসার ঠিকানা একটু আমাকে দিতে পারবেন? বিশ্বাস করেন ভাই, আমি যদি আমার মেয়েকে দেখতে পাই, এত বছর পরে যদি আমার মেয়েটাকে একবার বুকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমার দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না। আমি তোমার ঠিকানা ঠিকই দিচ্ছি, কিন্তু জজ সাহেবের বাড়ি ঢুকতে পারবে কিনা আমি জানি না। এত বছর পর তুমি যদি গিয়ে বলো জজ সাহেব তোমার জামাই,
আর সে যদি জানতে পারে তুমি একজন মুসি, সে জীবনও বিশ্বাস করবে না। ভাই কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি জানি আমার মেয়েটা একবার আমার মুখ দেখলে ও আমাকে ঠিকই চিনতে পারবে। আপনি একটু আমাকে জজ সাহেবের পাশের ঠিকানাটা দেন না। আপনি এই যে সামনে একটা মোড় আছে, এই মোড়ের পাশেই গেলে সাদা একটা বিল্ডিং, ওর 6 তলা লিফটের। আপনারা অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হেই, কই যায়? ভাই এটা কি জজ সাহেবের বাসা? হ্যাঁ বেটা, তোর মতো পাগল ছাগল এই রাস্তার পাগল জজ সাহেবের বাড়ি খুঁজে কি করবি? ভাই আমি পাগল না, আমি একজন মুচি। মুচি? তাহলে কি তুমি জজ সাহেবের জুতা পালিশ করবা? যদি বলি জজ সাহেবের বউ আমার মেয়ে, তাহলে তো আমাকে মারও দিতে পারে আর তাড়িয়েও দেবে। তার চাইতে এটাই বলি যে জজ সাহেবের জুতা পালিশ করে দিতে চাই। ভাই আমি সত্যি সত্যি একজন মুচি, খুব ভালো করে জুতা পালিশ করতে পারি। আপনি যদি একটু আমাকে সুযোগ করে দেন, তাহলে আমি জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করে দেব। একটু সুযোগ করে দেন না ভাই। এত সোজা না, তুমি চাইলেও জজ সাহেব আর জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে পারবে না। তাহলে আপনি বলুন আমাকে কি করতে হবে? হেই, তোর মতো পাগল ছাগল এই জায়গায় ফাও পেছন না পেরে যা তো, যা পাশের সামনে থেকে যা। ভাই আপনি ইচ্ছে করলেই পারেন আমাকে একটু সুযোগটা করে দেওয়ার জন্য। আপনি যদি জজ সাহেব আর তার বউয়ের জুতো পালিশ করার সুযোগটা আমাকে করে দেন, তাহলে আমি আপনাকে বকশিস দেবো ভাই। ধর বেড়া, তোর মতো একটা রাস্তার মুসি এই জজ সাহেবের বাড়ির দারোয়ান দেবো বকশিস? তুই আমারে কয় টাকা বকশিস দিবি? তুই যদি আমারে মোটা অঙ্কের বকশিস দেস, তাহলে আমি তোর ব্যবস্থাটা করে দিতে পারি। আচ্ছা তাহলে আপনি বলেন কত টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে সকালে এসে আপনাকে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আসে ভাই। তাহলে মনে কইরা। আচ্ছা। আয়, কি হয়েছে তোর? কোর্ট থেকে আসার পর থেকে দেখতেছি তুমি অনেক চিন্তিত। এনিথিং রং? আসলে বিচারকের চেয়ারে যখন নিজেকে বসাই, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার পরিচয় ভুলে যেতে হয়। শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করতে হয়। জানো, মাঝে মধ্যে নিজেকে অনেক অসহায় মনে হয়। সত্যটা জানার পরেও অনেক সময় বিচারটা মিথ্যার দিকে চলে যায়। আচ্ছা কি হয়েছে আমাকে একটু ক্লিয়ারলি এক্সপ্লেন করো। আসলে আজকে নিজে হাতে একজনের যাবজ্জীবনের রায় দিয়েছি, ধর্ষণ মামলার আসামি। কিন্তু বিশ্বাস করো, যে ধর্ষণ করেছে সে আমার ছোটবেলার বন্ধু। ও খুব শান্ত স্বভাবের একটা মানুষ ছিল। আমি জানি ওর দ্বারা এটা সম্ভব না, হয়তো ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু সঠিক সাক্ষ্য প্রমাণ না থাকায় আমার কিছু করার ছিল না। আমি ওকে যাবজ্জীবন দিতে বাধ্য হয়েছি। আচ্ছা কি আর করার বলো, আইনের কাছে তো তোমাদের হাত পা বাঁধা। উপযুক্ত প্রমাণ ছাড়া তো কোনো কিছু করাও যায় না। যা হবার তা তো হবে। বলো, চলো টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নেবে। চলো ফ্রেশ হয়ে নাও, আসো। ওরে আমার ফুল বানু রে, এত বেলা হয়ে গেল এখনো আইতেছে না। ওই বাড়ির কাম কি শেষ হয় না? কি আর করবো, টেনশন লাগে। আজকাল বড় লোকের ফুলাবান এত ভালো না, কাজের মেয়ের দিকে নজর দেয়। এই যে দারোয়ান ভাই। এই মিয়া, তুমি আমার দারোয়ান ভাই কইয়া ডাকো কেন? হ্যাঁ, আমি হইলাম জজ সাহেবের বাড়ির দারোয়ান, কোনো সাধারণ দারোয়ান না। আমার ক্ষমতা একজন পুলিশের চেয়ে কোনো অংশে কম না। তুমি আমার ভাইবি ডাকবা না, স্যার কয়ে ডাকবা। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি এখন থেকে আপনাকে স্যার বলেই ডাকবো। আচ্ছা দারোয়ান স্যার,
ওই যে আপনাকে আমি এর আগে বলে গেছিলাম যে জজ সাহেব আর তার বউয়ের জুতা পালিশ করব। আচ্ছা, এখন যদি আমি শুধুমাত্র জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করি, তাহলে কি কোনো সমস্যা আছে? আর আপনি যে টাকাটা চেয়েছিলেন সেই টাকাটার এখন আমি অর্ধেকটা দিয়ে দেবো, কেমন? ওরে সিটারের ঘরে সিটার, বাটপারের ঘরে বাটপার, তুমি তো একটা স্বার্থপর মুসি। আচ্ছা ঠিক আছে, যেহেতু জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করতে বেশি একটা সময় লাগবে না, আমি তোমার ওই ব্যবস্থা করে দিব। দাও, অর্ধেক টাকাই দাও। কি যে বলেন স্যার, আমি যদি এত টাকা দিতে পারতাম তাহলে তো বিদেশ গিয়ে স্যার আমি একটা বড় জুতের ফ্যাক্টরি করতে পারতাম। আচ্ছা স্যার, একটা কাজ করলে কেমন হয়? আমি তো প্রতিদিন কিছু না কিছু ইনকাম করি, এই রাতের বেলা গোপনে এসে যদি আপনাকে ওইখান থেকে আমি কিছু কিছু টাকা দিয়ে দিলাম, এরপরে যখন টাকাটা পরিশোধ হয়ে যাবে তখন আপনি না হয় আমাকে কাজ করার সুযোগটা দিলেন। ধর মিয়া, তুমি না আসলেও একটা ভেজাল। ঠিক আছে, তুমি যেহেতু গরিব মুসি, একবারে এতগুলো টাকা দিতে পারবা না, তাহলে তুমি আজকের থেকে এক কাম করো, তুমি ওই যে আমারে কিছু কিছু করে দিয়া যাও, যেদিন আমার পুরো অ্যামাউন্ট আমি পাওয়া যাবো সেই দিন আমি তোমারে জুতা পরিষ্কার করার ব্যবস্থা করে দিব। আমি তোমারে কথা দিলাম। আপনি কথা দিলেন তো দারোয়ান স্যার? আরে বাবা, আমি তোমারে কইলাম না কথা দিলাম? আমার নাম রহমত, আমি কথার করি না খেয়ানো। তাহলে আমি যাই স্যার, গিয়ে কাজ করি গিয়ে। হ্যাঁ শোনো, তুমি যে আমারে স্যার স্যার করে ডাকো, এটা আবার জজ সাহেবের সামনে ডাকো না। যখন জজ সাহেব না থাকবো, আশেপাশের লোকজন না থাকবো, তখন তুমি আমারে স্যার করে ডাকবা, আর মানুষজনের সামনে ভাই করে ডাকবা। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতোই আমি কাজ করব। আসি তাহলে। ঠিক আছে। ওরে ফুল বানু রে, কখন আইবি? শোনো, আগামীকালকে হয়তো আমি বাসায় নাও আসতে পারি, জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। আগামী পরশুদিন আসবো। নিজের দিকে খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। আমার তো নিজের খেয়াল রাখতেই হবে, কারণ এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আর কি আছে বলো তো? মানুষের কত আশা থাকে, স্বপ্ন থাকে। বাবা মার কাছে নিজের বউটাকে রেখে দূরে কাজে যাওয়া কতটা সহজ, কিন্তু দেখো আমার বেলায় তার উল্টোটা। বাবা মাকে হারিয়ে ফেলেছি, এখন শুধুমাত্র আমি আছি তোমাকে দেখার জন্য। বাসায় একটা কাজের লোকও নেই যে তোমাকে দেখে রাখবে। তাই বলে নিজের যত্ন নিও, কেমন? আর তুমি আমার চিন্তা চিন্তা করো না তো, আমি কি বাচ্চা মেয়ে? আমি কি পারবো না নিজের খেয়াল রাখতে? তুমি রিল্যাক্সে কাজ শেষ করে বাসায় যাবে। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আমার একটা ইম্পর্টেন্ট ফাইল চেক করতে হবে, আমি চেক করে আসছি। স্যার, টাকা দাও। ও জি, এই নিন স্যার। স্যার, আপনি যে টাকাটার দাবি করছিলেন তা কিন্তু আমি প্রতিদিন এসে এসে মোটামুটি পরিশোধ করে দিয়েছি। এই টাকাটাই বাকি ছিল, আজকে কিন্তু পুরো টাকাটাই পরিশোধ হয়ে গেল। স্যার, কাল সকালে কিন্তু আমাকে ম্যাডামের জুতা পালিশ করার সুযোগটা দিতেই হবে। এই মেয়ে, তোমার এক কথা কইবার কম, হ্যাঁ? কথা যখন দিছি ব্যবস্থা করুন। প্রতিদিন আমি কষ্ট করে যে টাকাটা ইনকাম করতাম সেখান থেকে কিন্তু একটু একটু করে স্যার আপনার হাতে তুলে দিয়েছি স্যার। কালকে সকালে কিন্তু স্যার ম্যাডামের জুতা পালিশ করার সুযোগটা আমাকে দিতেই হবে। আরে বাবা, এত হিস্টোরি শুনাইতেছো কেন? হ্যাঁ, তুমি কালকে সকাল 10টায় আসো, আমি ব্যবস্থা করে দিমু। তাহলে কাল সকালে আমি আমার মেয়ের মুখটা দেখতে পারবো। কতটা বছর আমি আমার মেয়ের মুখটা দেখি না, নিশ্চয়ই আমি মেয়ের মুখটা দেখতে পারবো। হ্যাঁ, এত কি ভাবতেছো? যাও, কালকে সকাল 10টার সময় আইসো, আমি ম্যাডামের জুতা পালিশ করার ব্যবস্থা করে দিব। স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। ফুল বানরে সুন্দর দেখে চুরি কিনে দিব। শালা মুসির বাচ্চা মুসি এখনো আয় না, আমার এই জুতা হাতে করে খাড়া করায় রাখছে। হ্যাঁ মুসি, তুমি আসলে একটা খারাপ লোক, টাইম মেনটেন করে চলো না।
এই যে আমি জুতা জোড়া হাতে লয়ে 10টাতে খাড়াই দিছি, এখন কয়টা বাজে? 12টা 10 বাজে গেছে গা। আসলে স্যার আজকে একটু দেরি হয়ে গেছে। আর আপনি জুতা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? আমাকে তো জজ সাহেবের বাসায় নিয়ে যাওয়ার কথা। আরে এত বেসাল পারতেছো কেন? ভিতরে নিয়ে যাওয়ার কথা তো কি হয়েছে? তোমার লগে কথা ছিল তুমি জজ সাহেবের অথবা জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করবা। এখন ম্যাডামের যে জুতা সব নতুন জুতা, পালিশ করার কোনো প্রয়োজন নাই। এই যে স্যারের জুতা লইছি, এই জজ সাহেবের জুতা, তুমি এগুলো পালিশ করো। না 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 স্যার, আপনি আমাকে অতটা বোকা ভাববেন না। এটা যে জজ সাহেবের জুতা, এইটা আমি বিশ্বাস করি না। এই মিয়া, তুমি নিজের পরিচয় দাও মুসি। তুমি কেমন মুসি? একজন মুসি জুতা বিশেষজ্ঞ হওয়া দরকার। জুতার চেহারা দেখে চিনা দরকার এটা কার জুতা। তুমি কি জুতা দেখে চিনো না এটা জজ সাহেবের জুতা নাকি জজ সাহেবের কাজের লোকের জুতা? দেখেন স্যার, এইটা কিন্তু আপনার সাথে কথা ছিল না। আপনার সাথে আমার কথা ছিল আমি জজ সাহেবের বাসার ভিতরে গিয়ে তার বউয়ের পায়ের জুতা খুলে তারপরে পালিশ করে দেব। আর সেই জন্যেই আমি দিনের পর দিন কষ্ট করে আমার টাকা আপনাকে দিয়েছি। হেই, আস্তে আস্তে, তুমি কি আমার চাকরি দেখাবে নাকি? জজ সাহেবের বউয়ের জুতা আনতে পারিনি তো কি হয়েছে? জজ সাহেবের জুতা তো আনছি। দেখেন স্যার, একদম টাল্টি বাল্টি কথা বলবেন না স্যার। আপনার সাথে আমার কথা যেটা ছিল আপনি সেটাই করবেন। হয় জজ সাহেবের বউয়ের পায়ের জুতা পালিশ করার সুযোগ করে দেবেন, আর না হলে আপনি আমাকে যে টাকা নিয়েছেন সেগুলো ফেরত দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমার লগে এই ব্যাপারে আমার রাত 10টার পরে কথা হইব। রাইতে আয়ো। এখন যাও, আমি ব্যবস্থা করতেছি, এখন তুমি যাও। না, এই কথা আমি মানব না। আপনি আমাকে অনেক ঘুরিয়েছেন। এই টাল্টি বাল্টি কথা ছেড়ে দিয়ে আপনার সাথে আমার যেটা কথা ছিল সেটা করেন। হয় আপনি আমাকে টাকা ফেরত দিবেন, না হলে ভিতরে নিয়ে জজ সাহেবের বউয়ের জুতা পালিশ করার সুযোগ করে দেবে। আচ্ছা তুমি কারাও, ব্যবস্থা করতেছি। ম্যাডাম। কি ব্যাপার মোকলেস, তোমার স্যারের জুতো পলিশ করা হয়নি এখনো? ম্যাডাম, ওই মুসিটা আজকে চলে গেছে আর কয়ে গেছে যে কালকে সকালে বাসায় আয়া স্যারের জুতা পালিশ করে দিব। না না, সে কেন বাসায় আসতে যাবে? আমি তো এগুলো পছন্দ করি না। তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সে নাকি তোমার স্যারের জুতো পলিশ করতে চায়, এজন্য আমি পারমিশন দিয়েছি। সো সে জুতো নিয়ে যাবে, নিয়ে পলিশ করে টাকা নিয়ে দিয়ে যাবে, শেষ। এখানে তো বাসায় আসার কিছু দেখছি না আমি। না মানে শোনো, এসব মুচি নোংরা মানুষজন আমি আমার বাসায় ঢোকাতে চাই না। তুমি কালকে সকালে ওনাকে গেটের সামনে আসতে বলবে, জুতো নিয়ে পলিশ করে টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিবে। বুঝতে পেরেছো? পরিষ্কারভাবে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর শোনো, তোমার স্যার নাকি মাঝে মাঝে গেটের সামনে এসে তোমাকে পায় না। কোথায় যাও তুমি? না ম্যাডাম, কিছু করি না, ওই যে মাঝে মাঝে একটু চা খাইতে যাই। আচ্ছা ঠিক আছে, তুমি জুতোটা এখানে রেখে যাও, তোমার স্যার এখন বাইরে যাবে। ঠিক আছে ম্যাডাম। কি ব্যাপার? কে এসেছিল? আরে ওই যে দারোয়ানটা এসেছিল, তোমার জুতোটা নোংরা হয়ে গেছে। ও অনেকদিন ধরে বলতেছিল কোন মুচি নাকি জুতো পলিশ করতে চায়। আমার জুতো তো সব ঠিকঠাক আছে, তাই তোমার জুতোটা দিয়েছিলাম। কিন্তু ওই মুচি নাকি বাসায় এসে জুতো পলিশ করতে চায়, এজন্য গেট থেকে চলে গেছে। আমি আবার বলে দিয়েছি আমার এই দামি ড্রয়িং রুমে কোনো মুচি নোংরা মানুষজন আমি ঢুকাবো না। কি বলো? কেমন মুচি যে বাসায় এসে জুতা পলিশ করে দিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। আমি কোর্টে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে, তুমি খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। হুম। সম্ভব না। কি সম্ভব না? আরে বাবা, তুমি সামান্য একটা মুচি, তোমার জজের বাসার ভেতরে ঢুইকা জুতা পালিশ করা সম্ভব না। তুমি কেন বুঝতেছো না? তাহলে দিনের পর দিন আমার কষ্ট অর্জিত টাকা নেওয়ার সময় আপনার মনে ছিল না? এই খবরদার, একদম গলাবাজি করবি না, একবারে গলা টিপা মেরে আলাম। গলাবাজি করবো না মানে? দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টে টাকা অর্জন করে তারপর আপনাকে দিয়েছি। দিনের পর দিন আমি ঠিক মতো খাইনি, কখনো একবেলা খেয়েছি, কখনো দুবেলা খেয়েছি। এভাবে কষ্ট করে আপনাকে টাকা দিয়েছি শুধুমাত্র এই বাড়ির ভিতরে গিয়ে মেম সাহেবের জুতো পালিশ করবো বলে। আর আপনি যখন আপনার কথাই রাখতে পারবেন না, তাহলে আজকে এই মুহূর্তে আমাকে টাকা ফেরত দিয়ে দেন। এই তুই আমার কি এর টাকা দিছিস? তুই আমার কি এর টাকা দিছিস? তুই যে আমার টাকা দিছিস কোনো প্রমাণ আছে? তুই আমার কোনো টাকা পয়সা দেখ নাই। যা কিন্তু যা। আমি কিন্তু এখন চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করে সবকিছু জানিয়ে দিব। হয় আমার টাকা ফেরত দিবি,
না হলে আমাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দিবি। তোরে আজকে আমি খাইছি, তুই রহমত দারোয়ানে ছিলিস না, আজকে তোরে আমি আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তুই তুই আমার দিনের পর দিন কষ্ট টাকা আত্মসাৎ করেছিস, তোকে আমি ছাড়বো না, ও তোকে আমি মেরেই ফেলবো। মা, মারে, মা, মারে, মা, আমি তোর জন্য সব করতে পারি রে মা, আমি তোর জন্য সব করতে পারি। আমি যদি এখন সারা জীবন জেলে পৌঁছেও মরি, তারপরেও আমার আর দুঃখ থাকবে না রে মা, আমার আর কোনো দুঃখ থাকবে না। বাবা, একবার দেখা দে মা। শোনো, আজকে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। খাবারের সুগন্ধ এখনো হাতে লেগে আছে। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। এখন স্যার আপনি ঘুমাতে চলেন, কালকে আপনার কোর্টে যেতাম। চলো। এই এক মিনিট। হ্যালো, জি, কি বলবেন বলুন। হোয়াট? যে কিনা আমার বাসার দারোয়ানকে খুন করেছে, যার ফাঁসির রায় আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছা আমার বাসায় আসবে। আচ্ছা ঠিক আছে, কালকে ওনাকে নিয়ে আসবেন। তুমি এটা কি করলা? তুমি ওই খুনিটাকে কেন বাসায় আসার পারমিশন দিলা? যে কিনা আমাদের বাসার দারোয়ানকে খুন করছে, ওকে তুমি বাসায় আসতে বললা? ও যদি তোমাকেও খুন করে ফেলে? আহা, এত ভয় পেও না। ওই খুনির সাথে বিশেষ ফোর্স থাকবে। আর তাছাড়া যার ফাঁসির রায় আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছা আমার বাসায় আসবে। আমি বিচারক হয়ে তার শেষ ইচ্ছাটা কিভাবে পূরণ না করে থাকতে পারি বলো তো? তারপরও আমার না ওনাকে দেখলেই কেমন যেন ভয় লাগে। ওই বৃদ্ধ লোকটার ছবি দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি। আরে বাবা, আমি বললাম তো ভয়ের কিছু নেই। ওর সাথে অনেক পুলিশ ফোর্স থাকবে। আর তাছাড়া যার ফাঁসির রায়টা আমি নিজে হাতে দিয়েছি, তার শেষ ইচ্ছাটা তো পূরণ করতে হবে, তাই না? এটা তো তোমাকে আগেই বললাম। ওনাকে দেখে কেমন মায়া হলো আমার। সত্যি মানুষটা বড় অদ্ভুত। তার কথার ধরন আলাদা, কেমন যেন মায়া ভরা। দেখে বোঝাই যায় না খুনটা সে করেছে, কিন্তু হয়তো কোনো কারণবশত খুনটা করে ফেলেছে। আচ্ছা যাই হোক, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। কালকে আসবে, হয়তো কিছু কথা বলবে, তার শেষ ইচ্ছাটা পূরণ করে দেই। তুমি এ নিয়ে একদম চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এতটা বছর আমার মেয়েটাকে একটু দেখার জন্য কত মানুষের কাছে আকুতি করেছি ছাড়, কিন্তু আমার মেয়ের টাকা পাইনি। আমি খেয়ে না খেয়ে তিল তিল করে স্যার টাকা জমিয়ে ওই রহমত আলী দারোয়ানকে টাকা দিয়েছিলাম শুধুমাত্র আমার মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সে যখন আমার সাথে চিটিং করলো, আমি তখন স্যার রাগ সামলাতে পারিনি। কিন্তু আদালতে তো আপনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কিছু বলার আছে কিনা। আপনি তো নিজে মুখে স্বীকার করেছেন আপনি দারোয়ানকে নিজে হাতে খুন করেছেন। আমি নিজে খুন করেছি, এটা সত্য স্যার। কিন্তু স্যার, আমি যদি আদালতে বলতাম যে জজ সাহেবের স্ত্রী একজন মুচিক মেয়ে, তখন কি আপনার মান সম্মান থাকতো বলেন? আর সে কারণেই তো আমি ওইখানে কথাটা স্বীকার করিনি স্যার। না, আমি বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না যে এই লোকটা আমার বাবা। জি ম্যাডাম, উনি সত্যি কথাই বলছে। উনি আপনার প্রকৃত বাবা। বাবা? ইন্সপেক্টর সাহেব, আপনি সব কি বলছেন? উনি আমার বাবা কিভাবে হবে? ম্যাডাম, স্যার যা বলছেন সবকিছু সত্যি কথাই বলছেন। উনি আপনার প্রকৃত বাবা। আপনার মা মারা যাওয়ার আগে আপনাকে, এখন আপনি যাকে বাবা হিসেবে জানেন, তার কাছে আপনাকে দত্তক হিসাবে দিয়ে যায়। তারপর থেকে আপনি আপনার প্রকৃত বাবার পরিচয় জানতে পারেননি। আর
এতদিন আপনার প্রকৃত বাবাও আপনাকে অনেক খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। আজ সকালে আপনার বাবা ফোন করে আমাদেরকে জানিয়েছে যে উনি হলো আপনার প্রকৃত বাবা। এরপর আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। বাবা, বাবা, আমার বলো, আমার বলো মা। বাবা আমার আজকে ভালোটা 1 মিনিটে ভাসে, মৃত্যুর আগে তোকে যে মন ভরে একটু দেখতে পারলাম, এটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। তোর মা তোর জীবন থেকে এই মুচি বাবার নামটা মুছে ফেলতে চেয়েছিল, আর সেজন্যই তো আমি তোকে এতটা বছর মুখে জড়িয়ে আদর করতে পারিনি। কিন্তু মা, মৃত্যুর আগে আমি তোকে একটা কথা বলে যেতে চাই। আচ্ছা তুই বল, মুচিগিরি করা কি কোনো খারাপ কাজ? আমি তো সৎ পথে উপার্জন করেছি, তাহলে আমাদের সমাজের একজন মুচির মেয়েরা কেন বড় স্কুলে পড়াশোনা করতে পারে না শুধু বাবার পরিচয়ের কারণে? আমাদের সমাজে কেন মেয়েদের বড় জায়গায় বিয়ে হয় না শুধুমাত্র বাবার পরিচয়ের কারণে? আমি জানি এর উত্তর কেউ দিতে পারবে না, দিতে পারবে না। আসুন বাবা, হাসিতে বল, বল কাকি। ওগো, তুমি পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকো না, ওরা আমার বাবাকে নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। তুমি নিজে হাতে আমার বাবার ফাঁসির আদেশ দিয়েছো। আমার বাবা প্রকৃত অপরাধী না, আমার বাবা পরিস্থিতির শিকার হয়ে আমার মুখটা শুধু দেখার জন্য কাজটা করছে। তুমি কিছু একটা করো, আমি তোমার কাছে আমার বাবার প্রাণ ভিক্ষা চাই, কিছু একটা করো। কেঁদো না, কেঁদো না, দেখছি কি করা যায়। তোমার বাবার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আমি তোমার বাবার জীবন ভিক্ষা চাইব। আমার মনে হয় পরিবেশ পরিস্থিতির কারণে তোমার বাবাকে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখতে পারে। তাই যেন হয়।